So let's start. As I said, আমরা আজকে শেয়ার বেস পেমেন্ট নিয়ে কথা বলবো IFRS 2. সো আমরা স্টাডি হাব থেকে ফার্স্টে এটা ওভারভিউ গুলো একটু দেখবো, দেন স্টাডি হাবে যে এইটুকু আছে আহ, ওইটা থেকেও আমি ডিটেলস একটু ডিসকাশন করব। এখানে আমি ওয়ার্ড ফাইলে কিছুটা পয়েন্ট অলরেডি নোট ডাউন করে রেখেছি, অ্যান্ড কিছু কোয়েশ্চেন আছে যে কোয়েশ্চেন গুলো আমরা ট্রাই করব আমাদের আহ, এই স্টাডি হাব থেকে কোয়েশ্চেন গুলো একটু দেখতে। সাইড বাই সাইড কিছু কোয়েশ্চেন আমাদের ওয়ার্ড ফাইলেও কপি করা আছে। সো আমরা ফার্স্টই শেয়ার বেস পেমেন্টের ডেফিনেশনটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের আসলে শেয়ার বেস পেমেন্ট বলতে আমরা কি বুঝি। সো অ্যাজ আইফারস টু স্ট্যান্ডস, আমরা যেটা বুঝছি যে এখানে আমি যদি কোনো পেমেন্ট ইন টার্মস অফ অবটেইনিং অর পারচেজিং গুডস, সার্ভিসেস অর অ্যাসেটস, এইটা যদি আমি বেসিক্যালি হচ্ছে পেমেন্ট করতে হয় আমাকে, সেই পেমেন্ট করার বেসিক্যালি মেথড যেহেতু আই হ্যাভ টু মেক দ্য পেমেন্ট, সো আই ক্যান পে ক্যাশ, that straightforward thing, that the straightforward transaction that used to be happen, but যেহেতু এটা খুব modern business world, so now sometimes how it works, so I also can pay based on the share price of my company. Okay, that in terms of like the share based payment. So এই জায়গাটাতে আমরা আমাদের শেয়ারের উপর বেস করে যে পেমেন্টটা করি, এখন সেই পেমেন্টটা আমরা ক্যাশ সেটেলও করতে পারি, আবার এই পেমেন্টটা আমরা ইকুইটিতেও সেটেল করতে পারি। যে আমি যদি ইকুইটি সেটেল করি, দ্যাট মিনস আই অ্যাম ইস্যুইং মাই শেয়ার। ওকে, বাট এটা আমরা একটু চিন্তা করে দেখি যে আমি কিন্তু আমার নর্মালি যে শেয়ার ইস্যুটা করি, নর্মালি আমি আমার ইনভেস্টরের থেকে টাকা কালেক্ট করার জন্য যে শেয়ারটা ইস্যু করি, দ্যাটস নট কাম আন্ডার আইএফআরএস 2। হ্যাঁ, এখানে তখনই আসবে যখন আমি আমার কোনো ভেন্ডরকে অথবা আমার কোনো এমপ্লয়িকে আমি এই পেমেন্টটা করব, আইদার আমি তাকে ক্যাশ সেটেল করব অর আমি আমার কোম্পানির শেয়ার তাকে ইস্যু করব। ওকে, সো সেই ক্ষেত্রে এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে আমি যদি আমার কোম্পানির শেয়ার ইস্যু করি শেয়ার হোল্ডারদেরকে, যেমন রাইট ইস্যু, বোনাস শেয়ার, নর্মাল শেয়ার ইস্যুস, এগুলা, অথবা আমি যদি কোনো কোম্পানি অ্যাকোয়ার করি, বিজনেস কম্বিনেশন, অথবা আমার কোম্পানি যদি কেউ অ্যাকোয়ার করে, সো এই জিনিসগুলো আসলে আমার আইএফআরএস 2 এর পার্ট হবে না। তাহলে আইএফআরএস 2 এর পার্টটা কি হবে? আইএফআরএস 2 এর পার্ট হবে দুইটা জিনিস। একটা হচ্ছে আমি আমার কোনো ভেন্ডরকে যদি পেমেন্ট করি এবং সেই পেমেন্টটা আমি ইমিডিয়েটলি ক্যাশে পেমেন্ট না করে যদি আমি ইন টার্মস অফ শেয়ার তাকে পেমেন্টটা করতে হয়। ইন টার্মস অফ শেয়ার বলতে আমরা কি বুঝাচ্ছি? আমরা ইন টার্মস অফ শেয়ার বলতে বুঝাচ্ছি যে আইদার আমি তাকে হচ্ছে আমার কোম্পানির শেয়ার দিয়ে দিব, ওকে, অথবা আমি আমার এই শেয়ারের ইকুইভ্যালেন্ট আমি তাকে ক্যাশ দিব, এই শেয়ার প্রাইসের ইকুইভ্যালেন্ট ক্যাশ আমি তাকে দিব। অ্যান্ড আরেকটা পয়েন্ট এটাতে কভার হবে না, সেটা হচ্ছে আমি যদি আমার ভেন্ডরকে অন্য কোম্পানির শেয়ার প্রাইস অনুযায়ী পেমেন্টটা করি, তাহলে কিন্তু আবার এখানে আইএফআরএস 2 অ্যাপ্লিকেবল হবে না। সো আমার পয়েন্টটা একটু ভালো করে ক্লিয়ারলি মনে রাখি আমরা, যে কোন পয়েন্ট আইএফআরএস 2 এর স্কোপে পড়বে, কোন পয়েন্ট আইএফআরএস 2 এর স্কোপে পড়বে না, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা আমি আইডেন্টিফাই যদি করতে পারি তাহলে আমার কাজটুকু অনেক ইজিয়ার, এন্ড দেন বেসড অন দ্যাট ট্রানজেকশন টাইপ আমরা আমাদের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা ওইভাবেই স্ট্রাকচার করব। সো আমি যে কথাটা বলছিলাম যে তাহলে আমার আইএফআরএস 2 শেয়ার বেস পেমেন্ট এটাতে কি কভার করবে? এটাতে কভার করবে ইফ উই নিড টু পে any amount of money, or and if you need to settle any amount of share issuance to the vendor for obtaining any services, for purchasing any goods or assets, অথবা আমি আমার এমপ্লয়িকে যদি আমার কোম্পানির কোনো শেয়ার অপশন সেটা আমি এমপ্লয়িকেও দিতে পারি, অর আমি অন্য কাউকেও এটা দিতে পারি, আমি আমার ভেন্ডরকেও এই অপশনটা দিতে পারি। সো আমি যদি আমার এই এমপ্লয়িকে শেয়ার অপশনস দেই, সেটাও আমার আইএফআরএস 2 এর শেয়ার বেস পেমেন্টের আন্ডারে পড়বে। যেটা আমরা আইএস 19 যখন পড়েছিলাম ওইখানে আমি বলেছি যে আইএস 19 এ আমরা আসলে আমাদের এমপ্লয়ি বেনিফিটের পেমেন্ট, any payment that actually paid in or settled in share, that does not cover under IAS 19, that will be covered under IFRS 2 share based payment. So এই কথাটাই হচ্ছে আমার মেইন পয়েন্ট। তাহলে এখন আসেন, তাহলে কোন পয়েন্টটা আমার IFRS 2 এর এখানে কভার করবে না? যেটা আমরা বললাম দুইটা পয়েন্ট। একটা হচ্ছে যদি আমি আমার কোম্পানির কোনো শেয়ার ইস্যু করি,
ওকে, এবং আমার কোম্পানি যদি কোনো রাইট শেয়ার, বোনাস শেয়ার অথবা বিজনেস কম্বিনেশন যদি হয়, সেইটা কখনোই আইএফআরএস 2 এর আন্ডারে আমরা কভার করতে পারবো না। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, যদি আমি কোনো ভেন্ডরকে পেমেন্ট করি অথবা কোনো ভ্যালুয়েশনটা আমি করি বেসড অন দ্য আদার কোম্পানি শেয়ার প্রাইস, সেটাও আমার আইএফআরএস 2 এর আন্ডারে পড়বে না। এই হচ্ছে আমার স্কোপ অ্যাপ্লিকেবিলিটি অফ আইএফআরএস 2। এই জায়গাটাতে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে একটু বলেন কাইন্ডলি, সঞ্জীব। সঞ্জীব, স্যার আমার মাঝখানে একটু কারেন্ট চলে গেছিল স্যার, যদি একটু শর্ট একটা একটু মানে ওকে। বুঝান। শেয়ার বেস পেমেন্ট বলতে আমরা যে জিনিস, ডিফারেন্সটা। হ্যাঁ, আমি শেয়ার বেস পেমেন্ট বলতে যে জিনিসটাকে বুঝছি যে আমি যদি আমার কোনো পেমেন্ট, আমি ভেন্ডরকে আমি পেমেন্ট যদি করি ইন টার্মস অফ শেয়ার, লাইক আমি যদি আমার ভেন্ডরকে আমার কোম্পানি শেয়ার ইস্যু করি, দ্যাট ইজ অলসো মানে দ্যাট ইজ আ শেয়ার বেস পেমেন্ট। অথবা আমি আমার ভেন্ডরকে আমার কোম্পানির শেয়ার ভ্যালুর উপর বেস করে যদি ক্যাশ সেটেল করি, দ্যাট ইজ অলসো শেয়ার বেস পেমেন্ট। সো এইটা যদি হয়, অথবা আমি যদি আমার কোনো এমপ্লয়িকে শেয়ার অপশন দেই, অর আমি অন্য কোনো মানে এমপ্লয়ি না যারা তাদেরকেও যদি আমি কোনো শেয়ার অপশন দেই, এই এই পুরো কনটেক্সটটাকে আমরা বলতেছি শেয়ার বেস পেমেন্ট, যেটা আইএফআরএস 2 এর আন্ডারে কভার করে, যেটা আইএফআরএস 2 এর স্কোপ অফ এরিয়া। আর এর বাইরে যদি আমি আমার কোম্পানির শেয়ার ইস্যু করি, রাইট ইস্যু, বোনাস ইস্যু, নর্মাল শেয়ার ইস্যু, বিজনেস কম্বিনেশন, এইটা আমার জন্য শেয়ার বেস পেমেন্ট না। প্লাস আমি যদি অন্য কোনো শেয়ার, অন্য কোনো কোম্পানির শেয়ারের প্রাইস অনুযায়ী কাউকে পেমেন্ট করি, যেটা বিজনেস ভ্যালুয়েশনের কথা আমরা বলি, সেটাও আইএফআরএস 2 শেয়ার বেস পেমেন্ট না। সো দ্যাট ইজ দ্য লাইন, যে আমি কোনটাকে আইএফআরএস 2 বলবো অ্যান্ড কোনটাকে আইএফআরএস 2 বলবো না, কোনটা আমার জন্য শেয়ার বেস পেমেন্ট, কোনটা আমার জন্য শেয়ার বেস পেমেন্ট না। যেমন আমি এক্সাম্পল যেটা দিচ্ছিলাম, যে আমি আমার ভেন্ডরের থেকে কোনো একটা প্রোডাক্ট কিনলাম, এখন আমি আমার ভেন্ডরকে ক্যাশ দিতে পারতাম, বাট আমি ক্যাশ না দিয়ে আমি কি বললাম তাকে, আমি আমার কোম্পানির শেয়ার ইস্যু করব। তো আমি যদি আমার কোম্পানির শেয়ার ইস্যু করি এবং আমি যদি ভেন্ডরকে শেয়ারটা দেই, দ্যাট মিনস আই অ্যাম পেইং মাই ভেন্ডর বাই ইস্যুইং মাই শেয়ারস। আবার আমি কি বলতে পারি, যে হ্যাঁ আমি আমার ভেন্ডরকে পেমেন্ট করব, বাট আমি তাকে শেয়ার বেসড পেমেন্টটা করব। মানে কি, আমার কোম্পানির যে শেয়ার প্রাইসটা থাকবে যেই ডেটে, ওই ডেটের শেয়ার প্রাইস অনুযায়ী আমি বেসিক্যালি আমার ভেন্ডরকে পেমেন্ট করব। মানে আমি পেমেন্ট করব ক্যাশে, যেটাকে আমরা ক্যাশ সেটেলমেন্ট বলি, বাট আমার এই ক্যাশ অ্যামাউন্টটা হবে বেসড অন দ্য মার্কেট ভ্যালু, ফেয়ার ভ্যালু অফ মাই শেয়ার। দ্যাট ইজ কল শেয়ার বেসড পেমেন্ট। আমি আমার এমপ্লয়িকে অর নন এমপ্লয়িকে আমার কোম্পানির শেয়ার অপশনস দিলাম। শেয়ার অপশনসটা কি, যে আমি যদি আমার কোম্পানিতে কোনো এমপ্লয়ি 10 বছর কাজ করে, 10 বছর পরে আমার শেয়ারের ফেয়ার ভ্যালু যদি থাকে 10 টাকা, আমি আমার এমপ্লয়িকে এই শেয়ার গুলা 5 টাকা করে সেল করব, মানে 5 টাকা করে আমি দিব। তো এই যে একটা অপশন আমি এমপ্লয়িকে দিচ্ছি, এটাকেই আমরা বলছি যে শেয়ার অপশনস। এটা আমি এমপ্লয়িকেও দিতে পারি, আমি অন্য পার্টিকেও দিতে পারি, নন এমপ্লয়িকেও দিতে পারি। দ্যাট ইজ অলসো আ পার্ট অফ শেয়ার বেস পেমেন্ট আইএফআরএস 2। আমি বুঝতে পারছি? হ্যাঁ স্যার, এখন বুঝতে পারছি। ওকে, এখন তাহলে যেটুকু আমার জন্য শেয়ার বেস পেমেন্ট, যেটা আমরা এতক্ষণ ডিসকাশন করলাম, যেটুকু আমার জন্য স্কোপ অফ শেয়ার বেস পেমেন্ট, তাহলে এখানে আমাকে ফার্স্টলি দেখতে হবে যে আসলেই তাহলে টাইপ অফ ট্রানজেকশন গুলা কি, মানে আমার বেসিক্যালি শেয়ার বেস পেমেন্টের মানে ট্রানজেকশনের টাইপ গুলা কি কি। সো বেসিক্যালি এটা দুই ধরনের টাইপ, আমরা যদি একটু ক্যাটাগরিটা দেখি। একটা হচ্ছে শেয়ার অফ ওন এন্টিটি, আরেকটা হচ্ছে ক্যাশ বেসড অন শেয়ার অফ ওন এন্টিটি। মানে হচ্ছে আমি আমার কোম্পানির শেয়ারের উপর বেস করেই হচ্ছে বেসিক্যালি আমি আমার কোম্পানির এই প্রাইসিংটা আমি ঠিক করে, মানে আমি আমার ভেন্ডরকে পেমেন্ট করার প্রাইসিংটা ঠিক করে দিচ্ছি। এখন এই শেয়ার অফ ওন এন্টিটি, এটার সেটেলমেন্টটা দুই রকমের হয়, হ্যাঁ। একটা হচ্ছে, এবং এই সেটেলমেন্টের উপর বেস করেই হচ্ছে আমার ট্রানজেকশনের মেজারমেন্টটা ভ্যারি করবে। একটা হচ্ছে আমার ইকুইটি সেটেলড, আরেকটা হচ্ছে আমার ক্যাশ সেটেলড। খেয়াল করে দেখেন, একটা হচ্ছে আমার ইকুইটি সেটেলড, আরেকটা হচ্ছে আমার ক্যাশ সেটেলড। ইকুইটি সেটেলড বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে আমি শেয়ার বেস পেমেন্টটা দিব বাই ইস্যুইং মাই শেয়ার। আমি শেয়ার ইস্যু করব, অ্যান্ড এই যে আমি শেয়ারটা ইস্যু করব, এইটাকে আমরা বলছি ইকুইটি বেসড অর ইকুইটি সেটেলড শেয়ার বেস পেমেন্ট। ওকে, নাও আমি যদি এই
পোর্শনটাকে একটু জাস্ট ডিফারেন্স ভাবে বলি যে আমি আমার এই অ্যামাউন্টটাই পেমেন্ট করব ইন টার্মস অফ, খেয়াল করে দেখেন, ইন টার্মস অফ ফেয়ার ভ্যালু অফ মাই শেয়ার, মানে আমি আমার শেয়ারের উপর বেস করে, শেয়ারের প্রাইসের উপর বেস করে আমি ক্যাশ সেটেল করব। তার মানে ক্যাশ দিব, আমি পেমেন্টটা দিব ক্যাশে, বাট দ্যাট হ্যাজ টু বি লিনিয়ার উইথ দ্য ফেয়ার ভ্যালু অফ মাই শেয়ার। এটাকে আমরা বলছি ক্যাশ সেটেল শেয়ার বেস পেমেন্ট। তার মানে শেয়ার বেস পেমেন্ট দুই রকমের হয়, একটা হচ্ছে ইকুইটি সেটেল শেয়ার বেস পেমেন্ট, আরেকটা হচ্ছে ক্যাশ সেটেল শেয়ার বেস পেমেন্ট। এখন এই, স্যার এখানে একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ। স্যার এই যে ক্যাশ সেটেল শেয়ার বেস পেমেন্ট, স্যার এইটা আসলে আমার মানে লাভটা কি হচ্ছে আমি যদি জাস্ট নর্মালি ক্যাশ দিয়ে রিপে করে দিতাম? আচ্ছা, আমি যদি নর্মালি ক্যাশ দিয়ে রিপে করে দিতাম সেই ক্ষেত্রে আমাকে হয়তো বা পেমেন্টটা ইমিডিয়েটলি করা লাগতো, এটা একটা ফ্যাক্ট। এই পেমেন্ট গুলো তো আমি ইমিডিয়েটলি করছি না, এই পেমেন্ট গুলো আমি আমার এক্সারসাইজ ডেট, আমি আসছি ওই জায়গাটাতে কিছু ভেস্টিং কন্ডিশন, মানে আমার কিছু কন্ডিশন থাকবে, সেটার উপর বেস করে আমি আসলে পেমেন্টটা করে থাকি। হ্যাঁ, যেমন এই ট্রানজেকশন গুলো কিন্তু এমন না যে ছোটখাটো কোনো ট্রানজেকশনের ক্ষেত্রে এটা হয়, হ্যাঁ এটা কিন্তু হয় হচ্ছে মানে লাইক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি গুলোর ক্ষেত্রে যে পেমেন্ট গুলো হয়ে থাকে। ওকে, সো আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আবার ব্যাপারটা এরকমও না যে এখানে আপনার আলটিমেটলি ওই অপশনটাও থাকে না, ওই অপশনটাও থাকে। সো যখন ফাইন্যান্সিং করে দেখে যে আমার এই অপশনটাতে গেলে আমি পরবর্তীতে পেমেন্টটা করতে পারবো এবং এখানে আমি একটা আমার ক্যাশটা হয়তো বা আমি সেভ করতে পারবো কিছুটা, তখনই তো এই ধরনের অপশন গুলাতে আসে। ইটস এ পার্ট অফ ফাইন্যান্সিং পার্ট, বাট অফকোর্স আপনার পয়েন্ট ইজ রাইট যে এটা আসলে নর্মাল রেগুলার মডেল অফ বিজনেসের জন্য তো এটা হয় না। ইটস অ্যাপ্লিকেবল ফর একটু কমপ্লিকেটেড ট্রানজেকশন যেগুলো হয়, অথবা একটু ডিফারেন্ট নেচার অফ ট্রানজেকশনের ক্ষেত্রে যেটা হয় আর কি। হ্যাঁ, যেমন আপনি যদি বলেন যে আপনি তো আমরা অথবা আপনি আমাদের এক্সপিরিয়েন্স নাই, আমি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স নাই যে আমার প্রিভিয়াস কোম্পানিতেও যে ভেন্ডরকে আমি শেয়ার ইস্যু এর মাধ্যমে পেমেন্ট করছি, বাট অনেক কোম্পানি আছে না যার হয়তো বা ক্যাশের সমস্যা আছে, নয়তো তার ইমিডিয়েটলি হয়তো বা ক্যাশ নাই, সে প্রোডাক্ট তার দরকার অথবা তার অ্যাসেট গুলো দরকার, সে তখন এগ্রি করলো যে না আমি তাহলে তোমাকে শেয়ার দিব, হয় না? আবার অনেক কোম্পানি আছে যেটা ইমিডিয়েটলি ক্যাশ দিতে পারবে না, তখন বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে শেয়ার বেস পেমেন্ট দিব, বাট দ্যাট হ্যাজ টু বি বেসড অন সাম কন্ডিশন, দ্যাট হ্যাজ টু বি বেসড অন the some date that I need to actually need to be agreed. So এই ধরনের কন্ডিশনস থাকলে তখন আসলে এই পয়েন্ট গুলো আসে। বাট শেয়ার অপশন যেটা আমরা বলছিলাম যে এমপ্লয়ীদের শেয়ার অপশন দেওয়া, ইটস ভেরি কমন, এটা আমার প্রিভিয়াস এমপ্লয়ার ইয়েতেও ছিল, মানে আইটি কোম্পানি গুলাতে এটা খুব বেশি থাকে যে এমপ্লয়ি গুলাকে তারা লং টার্ম হোল্ড করার জন্য, মানে এমপ্লয়ীদেরকে আরো মোটিভেট করার জন্য একটা ভেস্টিং কন্ডিশন দেয়। ভেস্টিং কন্ডিশন বলতে আমরা একটু পরে বলবো যে একটা এমবেডেড কন্ডিশন থাকে এবং ওই কন্ডিশন গুলা ফুলফিল করলে তখন তারা এই অপশনটা এক্সারসাইজ করতে পারে। বুঝতে পারছি, ক্লিয়ার। তাহলে এখন যে কথাটা আমরা বলছিলাম যে আমাদের তাহলে দুইটা পার্ট হয়ে গেল, তাহলে আমাদের দুইটা রাস্তা নিয়ে এখন কথা বলতে হবে আমাকে। তাহলে কোয়েশ্চেনে দেখতে হবে, এটা আমার খুব ইম্পর্টেন্ট, আমার কোয়েশ্চেনটা পরে দেখতে হবে এটা কি তাহলে ইকুইটি সেটেলড নাকি ক্যাশ সেটেলড। যদি এটা ইকুইটি সেটেলড হয় তাহলে এটার সাবসিকুয়েন্ট মেজারমেন্ট গুলা কি হবে, ইনিশিয়াল মেজারমেন্ট গুলা কি হবে। আর যদি এটা ক্যাশ সেটেলড হয় তাহলে এটার সাবসিকুয়েন্ট মেজারমেন্ট কি হবে, তাহলে এটার ক্যাশ ইনিশিয়াল মেজারমেন্ট কি হবে। ভালো করে দেখেন, যদি এটা আমার জন্য ইকুইটি সেটেলড হয়, ভালো করে দেখেন, দেন আই হ্যাভ টু বুক, যেমন আমি যদি সে ফর এক্সাম্পল আমি যদি আমার এক্সপেন্স বুক করি, আমি নর্মাল ভাবে চিন্তা করতেছি, আমি যদি এক্সপেন্স বুক করি তাহলে আমার নর্মালি কি হবে যে আমার ব্যাংক ডেবিট অথবা এক্সপেন্স সরি আমি আমি যদি নর্মাল ভাবে আমার এমপ্লয়ি এক্সপেন্স পার্সপেক্টিভ থেকে চিন্তা করি যে আমার এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্স ডেবিট, দেন হোয়াট উইল বি দ্য ক্রেডিট এন্ট্রি। এই ক্রেডিট এন্ট্রিটাই হবে হচ্ছে এখানে আমার শেয়ার বেস পেমেন্ট রিজার্ভ, এটাকে আমরা বলি ক্রেডিট ক্রেডিট এন্ট্রি। ওকে, তার মানে ডেবিট এন্ট্রি তো উইল বি দ্য এক্সপেন্স, রাইট, বাট ক্রেডিট এন্ট্রি কি হবে, দ্যাট ক্রেডিট এন্ট্রি উইল বি শেয়ার বেস পেমেন্ট রিজার্ভ। এই যে শেয়ার বেস পেমেন্ট রিজার্ভ, দ্যাটস এ রিজার্ভ, দ্যাটস এ লাইক অব্লিগেশন অ্যাকাউন্ট, এবং এই শেয়ার বেস পেমেন্ট রিজার্ভটাই আমি পরবর্তীতে ইউজ করব যখন এটা এক্সারসাইজ হবে, আমরা যাব ওই জায়গাটাতে। বাট এখন এই শেয়ার বেস পেমেন্টের যে রিজার্ভটা,
এটার অ্যামাউন্টটা আমি কখন মেজার করব এবং কোন ডেটে মেজার করব, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ মেজার্ড অ্যাট গ্র্যান্ড ডেট। তাহলে খেয়াল করে দেখেন, এখানে আপনাকে ভালো করে বুঝতে হবে হোয়াট ইজ গ্র্যান্ড ডেট দেন, ঠিক না? গ্র্যান্ড ডেট কি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে আমার ইকুইটি সেটেল যেই আমার শেয়ার বেস পেমেন্টটা, সেইটা আমরা ইনিশিয়ালি মেজার করি অ্যাট দ্য গ্র্যান্ড ডেট, অ্যান্ড আমরা কোন ভ্যালুতে মেজার করি, ফেয়ার ভ্যালুতে। দ্যাট অলমোস্ট ফর দ্য অল শেয়ার বেস পেমেন্টের ক্ষেত্রেই। সেই ক্ষেত্রে আমরা যেটা জানি যে এই যে আমরা গ্র্যান্ড ডেটে এটাকে মেজার করলাম, এখন আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গ্র্যান্ড ডেট। ওকে, গ্র্যান্ড ডেটটা হচ্ছে যেই ডেটে শেয়ার হোল্ডাররা এই শেয়ার বেস পেমেন্টটা অ্যাপ্রুভ করে। ভালো করে খেয়াল করি, যেই ডেটে আমার শেয়ার বেস পেমেন্টটা অ্যাপ্রুভ করে শেয়ার হোল্ডাররা, নট অনলি দিস, এটা আবার কমিউনিকেট করে টু দ্য এমপ্লয়িজ। তো যখনই এটা হয় তখনই এটাকে আমরা বলছি যে গ্র্যান্ড ডেট। তাহলে এই ডেটেই আমরা ইকুইটি সেটেল যেই শেয়ার বেস পেমেন্টটা আমার এন্ট্রি দিব। তাহলে আমার এন্ট্রি কি হবে? আমার এন্ট্রি হবে এট দ্য গ্র্যান্ড ডেট, এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্স ডেবিট, শেয়ার বেস পেমেন্ট রিজার্ভ ক্রেডিট। সিম্পল কথা। এখন নেক্সট কোয়েশ্চেন আসে, এটা কি পরবর্তীতে সাবসিকুয়েন্টলি আর চেঞ্জ হবে কিনা? সাবসিকুয়েন্টলি আর চেঞ্জ হবে না, কেননা আমি তাকে এটার এগেনস্টে কি দিয়ে দিব, আমি এটা আমি আমার এটার এগেনস্টে তাকে শেয়ার দিয়ে দিব। এরপরে কিন্তু আর তার সাথে আমার কোনো লেনা দেনা নাই, রাইট? মানে তাকে যখন আমি শেয়ার দিয়ে দিব, মানে সে যখন শেয়ারটা নিয়ে নিবে, তো এরপরে কিন্তু আর আসলে আমার এখানে আর কোনো চেঞ্জ নাই, বিকজ আমি এই অ্যামাউন্টে যখন তার থেকে শেয়ারটা দিয়ে দিব, সো এরপরে কিন্তু এটার ভ্যালু বাড়ুক কমুক, হোয়াট এভার দ্য থিং, there is no such relationship with my reporting। তার মানে এখানে সাবসিকুয়েন্টলি আমার এই ফেয়ার ভ্যালু আর চেঞ্জ করতে হবে না আন্ডার ইকুইটি সেটেল শেয়ার বেস পেমেন্ট। ভালো করে বুঝি আমরা। তাহলে আন্ডার ইকুইটি সেটেল শেয়ার বেস পেমেন্টের ক্ষেত্রে আমরা আমরা আমার কোন ডেটে এটাকে মেজার করব? গ্র্যান্ড ডেটে। কোন ভ্যালুতে মেজার করব? ফেয়ার ভ্যালুতে। ডাবল এন্ট্রি কি হবে? এক্সপেন্স ডেবিট, শেয়ার বেস পেমেন্ট রিজার্ভ ক্রেডিট। সাবসিকুয়েন্টলি এটা ফেয়ার ভ্যালু আর ফ্লাকচুয়েট করবে, রিমেজার করতে হবে না। সাবসিকুয়েন্টলি এটা আমার আর রিমেজারমেন্ট করতে হবে না। তাহলে এখানে আমরা যে ডেটে এটাকে রিপোর্ট মানে আমি রেকর্ড করব এট দ্য রিপোর্টিং ডেটে, এবং সেই ক্ষেত্রে আমার ওভার ভেস্টিং কন্ডিশনে। এখন নেক্সট পয়েন্ট আসে হচ্ছে যে হোয়াট ইজ ভেস্টিং পিরিয়ড দেন, রাইট? ভেস্টিং পিরিয়ডটা কি? ভেস্টিং পিরিয়ড হচ্ছে যে যেই সময়টা ধরে, যেই পিরিয়ডটা ধরে এমপ্লয়িকে যে কন্ডিশনটা দেওয়া হয়েছে, এই কন্ডিশনটা তাকে ফুলফিল করতে হবে, এইটাকে আমরা বলছি ভেস্টিং পিরিয়ড। তাহলে ভেস্টিং পিরিয়ডটা কি? যেমন আমি যদি বলি যে এমপ্লয়িকে হয়তো বা 3 বছর থাকতে হবে, সো দ্যাট এই 3 বছর, এটাকে আমরা বলি ভেস্টিং পিরিয়ড। আর ভেস্টিং ডেট কি? যেই দিনে ওই 3 বছর কমপ্লিট হবে, যেই দিনে ওই 3 বছর শেষ হবে, ফুলফিল হবে, ওইটাকে বলা হয় ভেস্টিং ডেট। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ভেস্টিং পিরিয়ড আর একটা হচ্ছে ভেস্টিং ডেট। ভেস্টিং পিরিয়ডটা হচ্ছে কত বছরের জন্য আমরা কন্ডিশনটা দিচ্ছি এমপ্লয়িকে, আর ভেস্টিং ডেট হচ্ছে যেই ডেটে ভেস্টিং কন্ডিশনটা ফুলফিল করছে, মিট করছে। তাহলে এখানে আমরা যেটা বলছি যে ওভার দ্য ভেস্টিং পিরিয়ড আমাকে এই অ্যামাউন্টটা প্রতি বছর অ্যাট দ্য গ্র্যান্ড ডেট, আমি কোন ডেটে এটাকে দিব? রিপোর্টিং ডেটে না, গ্র্যান্ড ডেটে আমার অ্যাকাউন্টিং এন্ট্রি হবে হচ্ছে এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্স ডেবিট, শেয়ার বেস পেমেন্ট রিজার্ভ ক্রেডিট। এবং কতটুকু আমি এখানে রেকর্ড করব? যতটুকু অপশন অফ শেয়ার এক্সপেন্স আমার এই বছরের জন্য রিলেটেড, ভেস্টিং পিরিয়ডের জন্য রিলেটেড। ওকে, এখন এই হচ্ছে আমার ফার্স্ট এন্ট্রি, এবং প্রতিটা ভেস্টিং পিরিয়ডে আমার এই এন্ট্রিটা গ্র্যান্ড ডেটে এন্ট্রি পোস্ট করতে হবে। নাও সেকেন্ড পয়েন্ট হচ্ছে, এটা যখন এক্সারসাইজ হবে, রাইট, সেই ক্ষেত্রে দুইটা অপশন হইতে পারে, মানে এক্সারসাইজ ডেটে। এক্সারসাইজ ডেটটা কি? তাহলে আমাকে বুঝতে হবে হোয়াট ইজ এক্সারসাইজ পিরিয়ড। খেয়াল করে দেখেন যে এক্সারসাইজ পিরিয়ড হচ্ছে পিরিয়ড ওভার হুইচ শেয়ার বেস পেমেন্ট ক্যান বি এক্সারসাইজ। তার মানে এমপ্লয়ি যত বছর ধরে, যেমন ধরেন ওভার 2 বছর, ওভার 3 বছর, হোয়াট এভার, যত বছর ধরে সে তার অপশনটা এক্সারসাইজ করবে, সেই ডেটটা কি আমরা ডেট রেঞ্জটা কি বলছি? এক্সারসাইজ পিরিয়ড। আর যেই ডেটে তার ওই অপশনটা এক্সারসাইজ হবে, সেই ডেটটাকে আমরা বলছি এক্সারসাইজ ডেট, মানে যেই ডেটে এই শেয়ার বেস পেমেন্টটা সে এক্সারসাইজ করবে, এটাকে আমরা বলছি এক্সারসাইজ ডেট। তার মানে এখানে আমরা ডেট গুলা ভালো করে দেখি। গ্র্যান্ড ডেট, যেই ডেটে আমার শেয়ার অপশনটা আলটিমেটলি অ্যাপ্রুভ করবে শেয়ার বেস পেমেন্টটা, এবং এটা কমিউনিকেটেড হবে এমপ্লয়ীদের কাছে।
ভেস্টিং পিরিয়ডটা কি, যে কন্ডিশনসটা ওভার দ্য টাইম এমপ্লয়িকে দেওয়া হবে টু ফুলফিল দ্য কন্ডিশনস, এবং ভেস্টিং ডেটটা কি, যেই ডেটে সবগুলো কন্ডিশন সে ফুলফিল করবে। এক্সারসাইজ পিরিয়ড কি, ওভার দ্য ইয়ার যে কয়দিন এমপ্লয়ি এটাকে এক্সারসাইজ করবে এটাকে আমরা বলি এক্সারসাইজ পিরিয়ড, এন্ড যেই ডেটে সে এটাকে এক্সারসাইজ করবে এটাকে আমরা বলি এক্সারসাইজ ডেট। তাহলে এই পুরো ব্যাপারটাই হচ্ছে আমাদের জন্য কনসিডারিং দা আমার each reporting date or each at the grant date আমরা এটাকে কিভাবে মেজার করব। তাহলে আমরা যখন মেজার করলাম, পরবর্তীতে এটার আর কোনো আসলে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট নাই। আমি আবারও বলছি, ইকুইটি সেটেলড শেয়ার বেস পেমেন্টের ক্ষেত্রে আদার দেন যদি এটাতে কোনো চেঞ্জ না আসে, অপশনে যদি কোনো ভ্যালু বাড়ে অথবা না কমে, আমার ওই এট দা গ্র্যান্ড ডেট এরপর এখানে আর কোনো এন্ট্রি হবে না, এক্সেপ্ট এটা এক্সারসাইজ ডেট, যেই ডেটে এক্সারসাইজ হবে সেই ডেটে এটার এন্ট্রিটা হবে অনলি। তাহলে এক্সারসাইজ ডেটে কি হইতে পারে খেয়াল করে দেখেন। এক্সারসাইজ ডেটে এটা দুই রকম হইতে পারে, রাইট? একটা হচ্ছে ইট কুড বি, আমি একটা এক্সারসাইজ করতে পারি, এটা একটা অপশন হতে পারে যে আমি হয়তো বা এক্সারসাইজ করব। আবার কি হইতে পারে যে না, আমি এক্সারসাইজ করব না, আমি হয়তোবা এটা ল্যাপস করে দিব, ঠিক না? তার মানে দুইটাই হইতে পারে। একটা হচ্ছে আমি আইদার এক্সারসাইজ করব, অর আমি অপশনটা ল্যাপস করব। ল্যাপস করা মানে কি, আমি শেয়ার ইস্যু, মানে আমি শেয়ারটা কিনবো না, মানে আমি বলতেছি হচ্ছে এমপ্লয়ি শেয়ারটা কিনবে না, এটাকে বলা হয় ল্যাপস। আর এক্সারসাইজ বলতে আমরা কি বুঝাচ্ছি, যে আমি যেহেতু এমপ্লয়িকে অপশনটা দিয়েছি তাহলে এমপ্লয়ি শেয়ারটা কিনবে। তাহলে এই যে পয়েন্ট দুইটা, এই পয়েন্ট দুইটাকে আমরা কনসিডার করব অন দ্য এক্সারসাইজ ডেট। আমার এন্ট্রি কি হবে এটা ডিপেন্ড করবে এটা কি ল্যাপস করবে এমপ্লয়ি না এটা এক্সারসাইজ করবে। যদি ল্যাপস করে তাহলে আমার এন্ট্রি ইজ সো সিম্পল, আমি এক্সপেন্স ডেবিট করছি, দেন যতটুকু প্রভিশন আমি ক্রেডিট করছি ওই প্রভিশনটা আমি ডেবিট করে দিব, এবং ওই যতটুকু এক্সপেন্স আমি ওভার দ্য ইয়ার আমার রিটেন আর্নিংসে এটাকে প্রফিট কমায় আসছে, এখন ওইটুকু রিটেন আর্নিংস আমি বাড়াই দিব। এই হচ্ছে বেসিক্যালি যদি ল্যাপস হয় তাহলে এটার অপশন। আর যদি ল্যাপস না হয়ে যদি এটা এক্সারসাইজ করে এমপ্লয়ি তাহলে কি হবে। এক্সারসাইজ করা মানে কি, একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি। এক্সারসাইজ করা মানে হচ্ছে এমপ্লয়ি আমাকে এটার এগেনস্টে, অফকোর্স আমি তাকে ফ্রি দিচ্ছি না, কিন্তু এটার জন্য আমি তার থেকে একটা শেয়ার ইস্যু করে তার থেকে আমি একটা মিনিমাম অ্যামাউন্ট অফ ক্যাশ নিচ্ছি। তার মানে আমি যতটুকু ক্যাশ তার থেকে নিচ্ছি, ব্যাংক অ্যামাউন্ট শুড বি ডেবিট যতটুকু এক্সারসাইজ প্রাইস। আমি আবারও বলছি, যতটুকু এক্সারসাইজ প্রাইস, যেমন এটার মার্কেট ভ্যালু হচ্ছে $10 আর এক্সারসাইজ প্রাইস হচ্ছে ধরেন $6, তাহলে এই $6 আমি পাবো আমার আমার এমপ্লয়ির কাছ থেকে। তাহলে আমার ব্যাংক শুড বি ডেবিটেড অ্যান্ড আমার এসবিপি শেয়ার বেস পেমেন্ট রিজার্ভ যেটা, সেটা শুড বি ডেবিটেড, যতটুকু রিজার্ভ আমি এত বছর ক্রেডিট করে আসছি, টু আমার ইকুইটি অ্যাকাউন্ট। আমার এখন ইকুইটি অ্যাকাউন্টে আমার যতটুকু অ্যামাউন্ট অফ শেয়ার আমি ইস্যু করি বাই দা নমিনাল ভ্যালু সেটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল, আর যতটুকু আমার নমিনাল ভ্যালুর বেশি প্রাইসে আমি ইস্যু করি সেটা আমার শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট, ব্যালেন্সিং ফিগার যেটা আমরা জানি। তাহলে আমার এক্সারসাইজ যদি হয়, হোয়াট উইল বি দ্য ডাবল এন্ট্রি? ইটস এ সো সিম্পল ডাবল এন্ট্রি। সেটা হচ্ছে আমার ব্যাংক ডেবিট, এটা কতটুকু অ্যামাউন্ট দিয়ে ডেবিট হবে, যতটুকু টাকা আমি রিসিভ করব, দ্যাট মিনস দ্য এক্সারসাইজ প্রাইস। এরপর শেয়ার বেস পেমেন্ট রিজার্ভ যেটা আমার কিউমুলেটিভ রিজার্ভ ছিল, এটা আমি ডেবিট করব, অ্যান্ড দেন শেয়ার ক্যাপিটাল অ্যান্ড শেয়ার প্রিমিয়াম ক্রেডিট রেসপেক্টিভলি। শেয়ার প্রিমিয়াম হচ্ছে নমিনাল ভ্যালু, ফেস ভ্যালুতে ক্রেডিট হবে, আর শেয়ার প্রিমিয়াম যতটুকু নমিনাল ভ্যালু আর ফেস ভ্যালুর থেকে এক্সট্রা প্রাইসে আমি শেয়ারটা এক্সারসাইজ করছে সেইটুকু হবে আমার শেয়ার প্রিমিয়াম। দ্যাট ইজ দ্য পার্ট অফ আওয়ার ইকুইটি সেটেলড শেয়ার বেস পেমেন্ট। এই জায়গাটাতে তানজিম যদি কোনো কনফিউশন থাকে প্লিজ আমাকে একটু বলে। এনি কনফিউশন? স্যার এইটুকু মোটামুটি ক্লিয়ার স্যার, বাট একটা জিনিস স্যার, এক্সারসাইজ বলেন। এক্সারসাইজ পিরিয়ড যেটা বললেন স্যার, এক্সারসাইজ পিরিয়ডটা আমরা কি বুঝাচ্ছি স্যার? এক্সারসাইজ ডেট তো স্যার যেই দিন আমরা নিচ্ছি। হ্যাঁ, মানে এক্সারসাইজ ডেট মানে হচ্ছে যেই দিন নিচ্ছে, বাট এটা তো ধরেন সে ফর এক্সাম্পল আমরা বললাম যে এমপ্লয়ি যদি 5 বছর থাকে তাহলে সে পরবর্তী 2 বছর এই শেয়ারটা এক্সারসাইজ করতে পারবে। তাহলে এই যে 5 বছর, 5 বছর হচ্ছে ভেস্টিং কন্ডিশন, রাইট? জি, আচ্ছা, আর এই যে পরবর্তী 2 বছর সে এটা এক্সারসাইজ করতে পারবে, এটা কি তাহলে? এইটা এক্সারসাইজ পিরিয়ড। আমি আচ্ছা আচ্ছা, বুঝতে আমি পারছি। বুঝতে পারছি। হ্যাঁ 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 স্যার।
মানে এখানে তো আর এমপ্লয়িকে একটা স্পেসিফিক ডেট দিয়ে দিবে না যে ওই ডেটেই শেয়ারটা কিনতে হবে, ঠিক না? নাকি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ও, তাহলে আমরা ইকুইটি বেসড আর ইকুইটি সেটেল শেয়ার বেসড পেমেন্ট, এটা আমাদের কি কি হবে আমরা ক্লিয়ার। আমরা ফার্স্টে এটাকে ডিফাইন করব যে এটা কি ইকুইটি সেটেল না ক্যাশ সেটেল। যদি ইকুইটি সেটেল হয় তাহলে আমার এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে, আমরা এটাকে গ্র্যান্ড ডেটে ফেয়ার ভ্যালুতে মেজার করব। পরবর্তীতে এটা ফেয়ার ভ্যালু আর কোনো চেঞ্জ হবে না, ফেয়ার ভ্যালুতে আর কোনো চেঞ্জ হবে না। আমি ভেস্টিং পিরিয়ডে এটার প্রতিটা ডেটে আমি এন্ট্রি দিব এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্স ডেবিট, শেয়ার বেস পেমেন্ট, রিজার্ভ, ক্রেডিট। অ্যান্ড দেন আমার এক্সারসাইজ ডেটে এটা কি হবে, এক্সারসাইজ ডেটে হচ্ছে আমরা এটা দুইটা অপশন, হয় এক্সারসাইজ করবে নয় এক্সারসাইজ করবে না। তো যদি এক্সারসাইজ করে মানে কি, সে শেয়ারটা কিনবে এমপ্লয়ি। আর যদি এক্সারসাইজ না করে এটার মানে কি, তার মানে শেয়ারটা কিনবে না। তাহলে যদি শেয়ারটা না কিনে তাহলে আমার এন্ট্রি হচ্ছে শেয়ার বেস পেমেন্ট রিজার্ভ, যেটা আমি ক্রেডিট করছি এটা ডেবিট হয়ে যাবে। আর যতটুকু এক্সপেন্স আমি দেখায় আসছি, যেহেতু আমার আলটিমেটলি এমপ্লয়ি এই শেয়ার অপশনসটা নিবে না, তাহলে আমার ওইটুকু এক্সপেন্স আমাকে আলটিমেটলি এখন ক্রেডিট করতে হবে। দ্যাট মিনস রিটেন আর্নিংস অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে। আর যদি এক্সারসাইজ করে তাহলে এই যে এন্ট্রিটা আমরা কথা বললাম যে ব্যাংক ডিপোজিট ডেবিট, and then share based payment reserve debit and share capital share premium credit. ওকে, এখন আসি যে যদি এটা ক্যাশ সেটেল শেয়ার বেস পেমেন্ট হয়, হোয়াট উইল হ্যাপেন। যদি ক্যাশ সেটেল শেয়ার বেস পেমেন্ট হয়, ভালো করে খেয়াল করব, যদি ক্যাশ সেটেল শেয়ার বেস পেমেন্ট হয় তার মানে কি আমি কি করছি, আমি কিন্তু শেয়ার ইস্যু করছি না। তার মানে দেয়ার ইজ নো সাচ ওয়ার্ড ফর শেয়ার ক্যাপিটাল অ্যান্ড শেয়ার প্রিমিয়াম, এটা কিন্তু আর আসবে না কোনো কিছু তখন, ঠিক না? তাহলে তখন আমার কি আসবে, তখন আমার আসবে হচ্ছে আমি আমার আলটিমেটলি এমপ্লয়ি হোক, নন এমপ্লয়ি হোক, অথবা আমার ভেন্ডর হোক, তাকে আমি ক্যাশ পেমেন্ট করব। বাট এখন না, কিন্তু এটা আমি ফিউচারে পেমেন্ট করব। যেটা আমি বললাম, আমি কিন্তু এখন পেমেন্ট করছি না, আমি ফিউচারে পেমেন্ট করব। এবং এই পেমেন্টটা আমি করব বেসড অন দা শেয়ার অ্যাপ্রিসিয়েশন রাইটস, মানে শেয়ারের প্রাইস, ভালো করে বুঝি, শেয়ারের প্রাইস যতটুকু বাড়বে, শেয়ারের প্রাইস যতটুকু হবে সেটার উপর বেস করে আমি আমার এই পেমেন্টটা করব কোম্পানি থেকে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে এটার জন্য একটা প্রভিশন রাখতে হবে, ঠিক না? প্রভিশনটা কি, এই প্রভিশনটা কি আমরা বলি SAR, শেয়ারস অ্যাপ্রিসিয়েশন রাইটস। তার মানে কি, আমি আমার কোম্পানির শেয়ার প্রাইসের উপর বেস করে যদি শেয়ার প্রাইস ইনক্রিজ করে, বেসড অন দ্যাট শেয়ার প্রাইস আই উইল অ্যাকচুয়ালি পে দেম দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ ফ্রম মাই ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে এটা ডাবল এন্ট্রি কি হচ্ছে, একই আমার এক্সপেন্স এন্ট্রি ইজ সিমিলার, এক্সপেন্স এন্ট্রি ইজ এক্সপেন্স ডেবিট, যেটা আমার অপশনটা এক্সারসাইজ করবে এমপ্লয়ি, আর যে অপশনসটা আমার এমপ্লয়ির জন্য অথবা যদি আদার এক্সপেন্সের কথা বলি তাদের জন্য দেওয়া হচ্ছে। অ্যান্ড ক্রেডিট হবে প্রভিশন ফর শেয়ার অ্যাপ্রিসিয়েশন রাইটস। ভালো করে খেয়াল করব, এই যে শেয়ার অ্যাপ্রিসিয়েশন রাইটস, এটা কিন্তু আমার জন্য একটা প্রভিশন অ্যাকাউন্ট, যেটা সাবসিকুয়েন্টলি, খেয়াল করে দেখি আমরা, যেটা সাবসিকুয়েন্টলি আমরা এই যে শেয়ারের ভ্যালুটা মেজার করব প্রতি বছর ফেয়ার ভ্যালুতে, আমি কিন্তু এটার এগেনস্টে শেয়ার ইস্যু করব না, বিকজ শেয়ার ইস্যু করলে কিন্তু দ্যাট উড কনস্ট্যান্ট। যেহেতু আমি ক্যাশ পেমেন্ট করব, তাহলে এখানে কোয়েশ্চেন আসে, তাহলে আমাকে তো অবশ্যই শেয়ার ভ্যালুর যে ভ্যালুটা, মানে সেটার যে চেঞ্জটা, সেই চেঞ্জটা আমাকে প্রতি বছর রিমেজার করতে হবে। এবং এই রিমেজারটা করতে হবে কোন ডেটে, ইচ রিপোর্টিং ডেটে। রিপোর্টে। তার মানে আমরা এই যে ফেয়ার ভ্যালু যে অ্যামাউন্টটা, এটা আমরা কোন ডেটে রেকর্ড করছি, রিপোর্টিং ডেটে এটার ভ্যালুটা মেজার করছি। এবং প্রতি রিপোর্টিং ডেটে এটার যদি ভ্যালু বাড়ে অথবা কমে, বেসড অন দ্যাট আমাকে ঠিক প্রভিশনের মতো, প্রভিশন যদি বাড়ে এক্সপেন্স ডেবিট, প্রভিশন ক্রেডিট, যদি প্রভিশন কমতে হয় তাহলে প্রভিশন ডেবিট, এক্সপেন্স ক্রেডিট। দ্যাট ইজ হাউ আমাকে এটা রিমেজার করতে হবে। তো এইটা যে রিমেজার করতে হবে, এটা কিন্তু আমরা অ্যাজিউম করতেই পারতেছি। তো সেই ক্ষেত্রে আমার এই এক্সারসাইজ ডেটের আগেও কিন্তু একটা রিমেজারমেন্ট অপশন চলে আসবে এখানে। সো যেটা আমরা ডিসকাশন করলাম সেটা আলটিমেটলি, আমাদের যদি রিমেজারমেন্টের কারণে প্রভিশন নিডস টু ইনক্রিজ, তাহলে এক্সপেন্স ডেবিট, প্রভিশন ফর SAR ক্রেডিট। আর যদি প্রভিশন ডিক্রিজ করতে হয়, প্রভিশন ফর SAR ডেবিট, এক্সপেন্স ক্রেডিট। দ্যাটস সো সিম্পল। এখানে আসলে আলাদা করে ওইরকম কোনো কমপ্লিকেটেড কিছু নাই, বিকজ আমরা জানি যে আমাদের ডাবল এন্ট্রিটা কি হবে। এখন আসি এক্সারসাইজ ডেটে আসলে কি হবে ব্যাপারটা, ভালো করে দেখেন। এক্সারসাইজ ডেটে যেটা হবে, আমার যে প্রভিশন,
এটা তো আমি ক্রেডিট করে আসছি, এটা আমার এখন ডেবিট হয়ে যাবে, রাইট? যেটা কতটুকু? আমার অ্যাট দ্য ফেয়ার ভ্যালুতে, মানে আমার যে ফেয়ার ভ্যালুটা ছিল, রাইট? ফেয়ার ভ্যালু অ্যামাউন্টে এটা আমার ডেবিট হয়ে যাবে। অ্যান্ড এইটার এগেনস্টে আমি এখন কি করতে হবে? পেমেন্ট করতে হবে, ঠিক না? এই যে পেমেন্ট করতে হবে, এই পেমেন্টটা করব আমি কোন ভ্যালুতে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা একটু খেয়াল করব। আমি এখন যে পেমেন্টটা করব আমার মানে আমার এমপ্লয়িকে হোক, আমার ভেন্ডরকে, হোয়াট এভার, আমি যে পেমেন্টটা করব, আমি এই পেমেন্টটা করব হচ্ছে ইনট্রিনজিক ভ্যালু। একটু ভালো করে দেখি কথাটা। এই পেমেন্টটা করব আমরা ইন্ট্রিনসিক ভ্যালু অন দা এক্সারসাইজ ডেট, মানে যেই ডেটে শেয়ারটা এক্সারসাইজ করবে, মানে বেসিক্যালি হচ্ছে সে অপশনটা এক্সারসাইজ করবে, এক কথায় যেই ডেটে অপশনটা এক্সারসাইজ করবে সেই ডেটের ইন্ট্রিনসিক ভ্যালুতে আমরা এটাকে ব্যাংক ক্রেডিট করব। ভালো করে দেখেন, আমি প্রভিশন ফর SAR, এটা কিন্তু প্রতি বছরের যে ফেয়ার ভ্যালু, সেই ফেয়ার ভ্যালুতে আমরা ডেবিট করছি। বাট আমি যে টাকাটা দিচ্ছি, সে টাকাটা দিচ্ছি হচ্ছে আমার ইন্ট্রিনসিক ভ্যালুতে। তাহলে আমার এখানে ইন্ট্রিনসিক ভ্যালু কি, এটা আমাকে একটু জানতে হবে। হোয়াট ইজ দ্য ইন্ট্রিনসিক ভ্যালু? ইন্ট্রিনসিক ভ্যালু ইজ মার্কেট ভ্যালু লেস এক্সারসাইজ প্রাইস। তাহলে আমি আবারও বলছি, হোয়াট ইজ ইন্ট্রিনসিক ভ্যালু? ওই শেয়ারটার মার্কেট ভ্যালু যত এবং আমার ওই শেয়ারের এক্সারসাইজ প্রাইস যত, এই দুইটার যে ডিফারেন্সটা, এটাকে আমরা বলছি ইন্ট্রিনসিক ভ্যালু। এন্ড ইট মেক্স সেন্স। আমি তো এটা কখনোই করব না যে আমি তাকে শেয়ারটা দিব, সে এটা সেল করবে, আবার আমার এক্সারসাইজ প্রাইসটা আমাকে পে করবে। সেটা না করে আমি নেট অফ করে, আমি এটাকে নেট অফ করে আমি আমার পেমেন্টটা তাকে পে করে দিব। ওকে, এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে আমার ডেবিট এবং ক্রেডিট, এটা কিন্তু সেম হবে না সব সময়। সেই ক্ষেত্রে যখনই সেম হবে না, তখন এটার যে ডিফারেন্সটা, এটার যে ব্যালেন্সিং ফিগারটা, এই ব্যালেন্সিং ফিগারটা এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্স শুড বি ডেবিট অর ক্রেডিট হইতে পারে, যদি আপনাকে বেশি আলটিমেটলি প্রভিশন রাখা হয়, পেমেন্টটা কম করতে হয়, মোস্ট অফ দ্য কেসে আসলে ডেবিটই হবে, কেননা আমরা যেটা দেখছি ফেয়ার ভ্যালু থেকে ইন্ট্রিনসিক ভ্যালুটা কম হবে। সো সেই ক্ষেত্রে আমার এক্সারসাইজ ডেটে আমার আমার ভ্যালুটা কি হবে খেয়াল করে দেখেন। এক্সারসাইজ ডেটে আমার ভ্যালুটা হবে হচ্ছে প্রভিশন ফর শেয়ার অ্যাপ্রিসিয়েশন রাইট ডেবিট অ্যাট দ্য ফেয়ার ভ্যালু। এটার একটা এক্সাম্পল আমরা করব, তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরেকটু প্রপার অ্যাঙ্গেলে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। অ্যান্ড ব্যাংক ক্রেডিট, এই হচ্ছে আমার এন্ট্রি। তাহলে এটা আমার কোত্থেকে আসলো? এটা হচ্ছে আমার ব্যালেন্সিং ফিগার। যেই ব্যালেন্সিং ফিগারটা আমি দেখাবো হচ্ছে বেসড অন দ্য ইন্ট্রিনসিক ভ্যালু, আমি যতটুকু পেমেন্ট করছি সেটার উপর বেস করে। এখন এই ক্যাশ সেটেল শেয়ার বেস পেমেন্টের কয়েকটা নোট আমরা এখানে আনার চেষ্টা করেছি। একটু যদি আমরা দেখি যে ক্যাশ বেস শেয়ার বেস পেমেন্টের, মানে ক্যাশ সেটেল শেয়ার বেস পেমেন্টের আলটিমেটলি পয়েন্টগুলো আমরা কিভাবে কনসিডার করি, এবং এই কনসিডারেশন গুলো আমরা একটা নোট আকারে আনার চেষ্টা করেছি। So আমরা যদি একটু দেখি নোটগুলো, আলটিমেটলি হয়তোবা আমরা যে কথাগুলো বললাম এতক্ষণ, সেই কথাগুলো আমাদের বুঝতে খুব একটা প্রবলেম হবে না। ওকে, তো আমরা যদি একটা একটা করে নোট দেখি, এটা কিন্তু আমরা বলছি হচ্ছে ফর ক্যাশ সেটেল। হ্যাঁ, ক্যাশ ক্যাশ নোটস ফর ক্যাশ সেটেলড, ক্যাশ বেস সেটেল যেটা আমরা। ওকে, সো আমরা যদি এখন একটা একটা করে দেখি যে আমাদের fair value on each reporting date to be considered, যেটা আমরা একটু আগেই বললাম, subsequent to the vesting period but before options are exercised during exercise period provision for SAR needs to be remeasured, যেটা আমরা বলছি একটু আগে। at each reporting date remeasurement gain or loss recognized in P&L, তার মানে remeasurement gain or lossটা statement of profit and loss এ যাবে, যে কথাটা একটু আগে আমরা বললাম। অ্যান্ড আমরা যখন সেটেলমেন্ট করব আমরা ইন্ট্রিনসিক ভ্যালুতে। এই ইন্ট্রিনসিক ভ্যালুটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন মার্কেট প্রাইস অ্যান্ড এক্সারসাইজ প্রাইস, এই দুটার যে ডিফারেন্স, এটাই হচ্ছে আমার ব্যাংক ক্রেডিট এবং এটাই হচ্ছে আমার ইন্ট্রিনসিক ভ্যালু। এইটুকু পর্যন্ত আমরা কারো কোনো প্রবলেম আছে কিনা একটু যদি বলি কাইন্ডলি। স্যার একটু উপরে যাবেন স্যার, একটু স্যার নোটসটা, হ্যাঁ হ্যাঁ স্যার।
স্যার এসএআর এর ফুল ফর্ম কি জানি? শেয়ার অ্যাপ্রিসিয়েশন রেট, এটা কয়েক জায়গায় লেখা আছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পাইছি। এখানেও লেখা আছে, এখানেও লেখা আছে, এই জন্য আর প্রতি জায়গায় আমরা আর লিখছি না। হ্যাঁ, তারপর শেয়ার বেস পেমেন্ট আমরা দেখবো কিছু কিছু জায়গায় এসবিপি লেখা, শেয়ার বেস পেমেন্ট। আমরা কি ক্লিয়ার এই জায়গাটাতে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে এখন আমরা যে জিনিসটা দেখতে চাই এইটা হচ্ছে আমরা আমাদের এই শেয়ার বেস পেমেন্টের ক্যালকুলেশনটা, এটা বেসিক্যালি থিওরিটিক্যাল পার্ট, এটা আমরা একটু দেখবো এইখানটাতে, বাট স্টিল এটার তিনটা জিনিসই আমরা একটু গো থ্রু করব, বাট আমরা একটু ক্যালকুলেশনের ওয়েটা দেখি কিভাবে ক্যালকুলেশনটা করতে হয়, এবং ক্যালকুলেশনের পর একটা এক্সাম্পল আমরা এখানে দেখার ট্রাই করব। এক্সাম্পলটা বেসিক্যালি ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন 2018 এর, এটা আপনারা হোপফুলি ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন থেকেও পাবেন, সো নাথিং টু বি ওরিড। এটা আমি একটা জায়গা থেকে কপি করে আসলে স্ক্রিনশট নিয়ে আসছি, সো দ্যাট আমরা ইজিলি সাইড বাই সাইড কোয়েশ্চেনটা করতে পারি। ক্যালকুলেশন অফ অপশন এক্সারসাইজ, তো আমি আমার অপশনটা যতটুকু এক্সারসাইজ হবে, ওই যে যেটা আমরা একটু আগে বললাম, এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্স ডেবিট অ্যান্ড আমার শেয়ার বেস পেমেন্ট রিজার্ভ অর প্রভিশন ফর শেয়ার অ্যাপ্রিসিয়েশন রাইটস ক্রেডিট, ওই যে আমার এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্স ডেবিট যে অ্যামাউন্টটা, সেটা তো ডিপেন্ডস অন দ্য অপশন এক্সারসাইজ, যে আমার কতটুকু অপশন এক্সারসাইজ হবে বলে আমি এস্টিমেট করছি, সেটার উপর বেস করে আমার এই ক্যালকুলেশনটা হবে। সো সেই ক্ষেত্রে এই ক্যালকুলেশনের ফর্মুলাটা কি? ক্যালকুলেশনের ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ এমপ্লয়িজ। এই নাম্বার অফ এমপ্লয়িজটা একটু ভালো করে খেয়াল করি। নাম্বার অফ এমপ্লয়িজটা হচ্ছে যতগুলা এমপ্লয়ি আসলে আমার কোম্পানিতে থাকবে অন অ্যান অ্যাভারেজ, আমার কোম্পানিতে যারা আলটিমেটলি রিটেইন হবে, তাদেরকে আমরা বলছি হচ্ছে নাম্বার অফ এমপ্লয়ি উইল বি রিটেইনড অর উইল বি অ্যাকচুয়ালি অ্যাভেইলেবল। সো এটা এস্টিমেটেড একটা অ্যামাউন্ট, যেটা কোয়েশ্চেনে হয়তো বা সরাসরি দেওয়া থাকবে, আবার অনেক সময় হয়তো বা সরাসরি দেওয়া থাকবে না, সেটা আপনাকে ওভার দ্য ইয়ার একটা পার্সেন্টেজ অফ রিডান্ডেন্সি বলবে। যেমন ধরেন অনেক কোয়েশ্চেনে বলবে 10% রিডান্ডেন্ট হবে, 15% রিডান্ডেন্ট হবে, 5% রিডান্ডেন্ট হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে ওই 5% বাদ দিয়ে বাকিটুকু আপনার এমপ্লয়ি, যত এমপ্লয়ি থাকবে সেটা ধরে ক্যালকুলেশনটা করতে হবে, নাম্বার অফ এমপ্লয়িজ। অপশনস পার এমপ্লয়ি, এটা অফকোর্স কোয়েশ্চেনে দেওয়া থাকবে, দের ইজ নাথিং টু বি ক্যালকুলেটেড এখানে। ফেয়ার ভ্যালু পার অপশনস, এটাও কোশ্চেনে দেওয়া থাকবে, আপনার প্রত্যেকটা অপশনের ফেয়ার ভ্যালু কত করে ইচ রিপোর্টিং ডেট। যদি এটা ইকুইটি সেটেল হয় তাহলে হচ্ছে গ্র্যান্ড ডেট, আর যদি ক্যাশ সেটেল হয় তাহলে এটা রিপোর্টিং ডেট ইনটু এক্সপায়ার্ড পিরিয়ড। এক্সপায়ার্ড পিরিয়ড মানে হচ্ছে আপনার যতটুকু ভেস্টিং কন্ডিশন আছে, মানে এটার কতটুকু আপনি এক্সপায়ার করছেন, মানে যদি 2 বছর হয় তাহলে এন্ড অফ 1 ইয়ার হচ্ছে 1, আর যদি এন্ড অফ 2 মানে ইয়ার 2 হয় তাহলে 2। সো সেটা হচ্ছে আপনার আলটিমেটলি কতটুকু এক্সপায়ার ডেট এন্ড টোটাল এক্সপায়ার ডেট, ওই যেটা আমরা বললাম যে টোটাল এক্সপায়ার ডেট, সরি টোটাল ভেস্টিং পিরিয়ড, মানে যদি 2 বছর ভেস্টিং পিরিয়ড হয় তাহলে আপনি যদি আলটিমেটলি 2 বছরই এক্সপায়ার করে ফেলেন তাহলে 2/2, এটা করার আসলে আর কোনো মানে হয় না, বিকজ ultimately result will remain same, but 1/2, yeah, it makes logical। আপনাকে তখন এই প্রপোর্শনেটটা করতে হবে, এন্ড এই যে অ্যামাউন্টটা আসবে এটাই হচ্ছে আপনার অপশন এক্সারসাইজ অর এক্সপেন্স। এই এক্সপেন্স থেকে আপনি বাদ দিবেন হচ্ছে লাস্ট ইয়ার পর্যন্ত, বা আমি আবারও বলছি, ইটস লাইক ওই আইএফআরএস 15 এর ওই পার্টটার মতো, লাস্ট ইয়ার পর্যন্ত আপনি কতটুকু এক্সপেন্স অলরেডি রেকগনাইজ করে ফেলছেন। যেমন আপনি যদি ইয়ার 3-তে এসে রেকর্ড করেন আপনার অপশন এক্সারসাইজ এক্সপেন্স কত, তাহলে আপনার ইয়ার 1 ইয়ার 2-তে তো অলরেডি এক্সপেন্স বুক হয়ে গেছে, সো ওই ইয়ার 2 পর্যন্ত যত এক্সপেন্স বুক করছেন ওইটুকু বাদ দিয়ে যে এক্সপেন্সটা থাকবে এটাই হচ্ছে ইয়ার 3 এর এক্সপেন্স, ওই বছরের এক্সপেন্স, দ্যাটস ইট। আর কিচ্ছু নাই এখানে, হ্যাঁ, এটাতে আর আলটিমেটলি নতুন করে ওইভাবে করার কিছু নাই। ওকে, সো তার মানে এইখানে আমরা কিছু এস্টিমেশন করি, যেটা আমরা বললাম যে নাম্বার অফ এমপ্লয়ির ব্যাপারে আপনাকে হয়তো বা কিছু গ্র্যান্ড ডেটে অথবা আপনার ওই রিপোর্টিং ডেটে কতগুলা কত 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 এমপ্লয়ি মানে থাকবে, অথবা কত কত এমপ্লয়ি আপনার আলটিমেটলি অ্যাভেলেবল থাকবে, সেটা হয়তো বা এস্টিমেট করতে হবে অনেক কোশ্চেনে। অনেক কোশ্চেনে সরাসরি দেওয়া থাকবে, আমরা এই কোশ্চেনটাতে দেখবো এটা এস্টিমেট করতে হবে। এন্ড ইকুইটি সেটেল যদি হয় এটা আলটিমেটলি গ্র্যান্ড ডেটে এটা আমাকে মেজার করতে হবে, আর যদি ক্যাশ সেটেল হয় তাহলে ইস্ট রিপোর্টিং ডেটা আমাকে মেজার করতে হবে, দ্যাট উই অলরেডি নো। সো লেটস ডু আ কোয়েশ্চেন। আমি আপনাকে কোয়েশ্চেনটা করার একটা ইজি ওয়ে বলে দিচ্ছি।
আপনি ফার্স্টে আইডেন্টিফাই করবেন এটা কি ক্যাশ সেটেলস না ইকুইটি সেটেলস। ওকে, দেন আপনি আপনার ওই বেসড অন দা ক্যাশ সেটেলস এইটার এন্ট্রি, বেসড অন দা ইকুইটি সেটেল এটার এন্ট্রি চিন্তা করে ক্যালকুলেশনটা এই মতো করে করবেন। এই যে নাম্বার অফ এমপ্লয়ি ইনটু অপশন পার এমপ্লয়ি ইনটু ফেয়ার ভ্যালু পার অপশন ইনটু এক্সপায়ার্ড পিরিয়ড ডিভাইডেড বাই টোটাল ভেস্টিং পিরিয়ড সমান সমান টোটাল অপশন এক্সপেন্স। এখান থেকে আপনি বাদ দিবেন গত বছরে যদি কোনো এক্সপেন্স অলরেডি আপনি রেকগনাইজ করে থাকেন। আর যদি এটি আপনার ফার্স্ট ইয়ার অফ অপশন এক্সপেন্স হয় তাহলে এটাই আপনার জন্য কারেন্ট ইয়ারের এক্সপেন্স। যখন সেকেন্ড ইয়ারে যাবেন তখন এই ফার্স্ট ইয়ারের এক্সপেন্সটুকু আপনি বাদ দিবেন, দ্যাটস ইট। তাহলে আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং থেকে কোয়েশ্চেনটা একটু দেখে ফেলি। এই কোয়েশ্চেনটা আমাদের জন্য মোটামুটি ভালো ইম্পর্টেন্ট এবং ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন যেহেতু এটা অনেক সময় কোয়েশ্চেনে চলে আসে আমাদের এইখানে। হ্যাঁ, একটু কোয়েশ্চেনটা পড়ে ফেলি তাড়াতাড়ি। স্যার এটা তো ক্যাশ সেটেলড শেয়ার বেস পেমেন্ট। সো ক্যাশ সেটেল শেয়ার বেস পেমেন্ট যদি হয় তাহলে আমরা এটাকে একটু একটা এক্সেলে করার ট্রাই করি, ঠিক না? তাহলে ইজিয়ার হবে আমাদের জন্য। তাহলে এটা আমরা আইডেন্টিফাই করতে পারছি যেটা একটা ক্যাশ সেটেল শেয়ার বেস পেমেন্ট। ওকে, সো আমরা যদি আমাদের কোশ্চেনটা একটু আবার গো থ্রু করি। অ্যাট sorry, all of the managers were expected to leave employment did leave the company as expected before 30 September 2007 on 30 September 2008 60 manager exercise their options। তার মানে এটা হচ্ছে এক্সারসাইজ ডেটে, হ্যাঁ, when the intrinsic value of right was $10.5, এটা হচ্ছে এক্সারসাইজ ডেটের প্রাইস and paid in cash on first, তার মানে ওদেরকে ক্যাশ সেটেলমেন্ট হয়েছে on 1st October 2005। তার মানে বছরের শুরু হচ্ছে 1st অক্টোবর, তাহলে ইয়ার এন্ড হচ্ছে 30 সেপ্টেম্বর, রাইট? তাহলে আমরা যদি আমাদের ইয়ারটাকে এভাবে মানে টেবিলটাকে এভাবে সাজাই ফেলি, ইয়ার এন্ড মানে আমরা যদি ফার্স্ট ইয়ার বলি, এটা হচ্ছে আমার এক্সারসাইজ ডেট, ঠিক না? এবং ইন্ট্রিনসিক ভ্যালু কত?
10 পয়েন্ট। ওকে, এখন আমরা আসি যে 30 সেপ্টেম্বর 20x6 আসলে কি ঘটছে। 1st October 20x5, ইয়াংগং গ্রান্টেড 500 শেয়ার অ্যাপ্রিসিয়েশন। তাহলে আমার নাম্বার অফ অপশনস কত? 500 টু ইটস 300 ম্যানেজার্স। তাহলে টোটাল এমপ্লয়ি মানে কয়জন ম্যানেজারকে দিচ্ছে? 300 ম্যানেজারকে। অল অফ দ্য রাইট ভেস্টেড অন 30 সেপ্টেম্বর 20x7। তার মানে হচ্ছে কয় বছরের? 2 বছরের ভেস্টিং কন্ডিশন x6 x7, but they can exercise from 1st October 20x7 up to 30 September 20x9। তাহলে এক্সারসাইজ পিরিয়ড কত বছর? এটাও 2 বছর, ঠিক না? তাহলে আমি যদি বলি আমার ভেস্টিং পিরিয়ড হচ্ছে 1st October 20x5 থেকে 30 সেপ্টেম্বর 20x7, আর আমার এক্সারসাইজ পিরিয়ড হচ্ছে 1st October 20x7 থেকে 30 সেপ্টেম্বর 20x9। পয়েন্টটা বুঝতে পারছি সঞ্জীব? Yes, sir, বুঝতে পারছি। At the grant date, value of each share appreciation right was $10। তাহলে আমার আলটিমেটলি গ্র্যান্ড ডেট বলতে আমরা কি বুঝাচ্ছি? যেই ডেটে এই শেয়ারটা আসলে গ্র্যান্ড করা হয়েছে, মানে আলটিমেটলি গ্র্যান্ড এমপ্লয়ীদেরকে কমিউনিকেট করা হয়েছে $10। It was estimated that 5% of the managers would leave during the vesting period। তার মানে এখানে পয়েন্টটা খেয়াল করেন, তার মানে কিন্তু আসলে সবাই থাকবে না আপনার কোম্পানিতে, থাকবে না, 5% চলে যাবে। 5% চলে যাবে। সো 5% যদি চলে যায় তাহলে আপনাকে এটা কনসিডার করে নিতে হবে না? আপনার হ্যাঁ, ক্যালকুলেশনে অবশ্যই কনসিডার করে নিতে হবে। ওকে, তাহলে আমার যে 300 এর কিন্তু সবাই থাকবে না। ওকে, সো আলটিমেটলি আমরা এখানে আমি কিভাবে করব? এটা আমার থাকবে হচ্ছে এক্সপেন্স কত হবে, লায়াবিলিটি কত হবে, এন্ড ক্যালকুলেশনটা কিভাবে হবে। স্যার আপনি যে স্টাইলে দেখাচ্ছেন স্যার ওই স্টাইলে কি এক্সামে করব? না না না, আপনি উপরে নিচেও করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন ধরেন আমি যদি ওয়ার্ডে করতাম এটাকে, হ্যাঁ, ওয়ার্ডে করলে আমি কি করতাম? অ্যাট দ্য ইয়ার এন্ড 30 সেপ্টেম্বর 20x6, ঠিক না? তাহলে আমি এখানে কি করতাম? আমি এখানে হচ্ছে আমার ক্যালকুলেশন করতাম হচ্ছে এমপ্লয়ি এক্সপেন্স ডেবিট প্রভিশন ফর এসএআর ক্রেডিট, ঠিক না? এখন Yes, এই যে এটা আমি ক্যালকুলেশনটা করতাম, কিভাবে করতাম? 300 ইন্টু কত পার্সেন্ট থাকবে না? 95, 95%, ঠিক না? তাহলে yes, 95% যদি না থাকে তাহলে নাম্বার অফ এমপ্লয়ি কত হবে? 285, 285। এটার নাম্বার অফ অপশন কত? 500, 500। রাইট? এখন আমরা দেখি যে আমার এই ডেটে 30 সেপ্টেম্বর 20x6 এ আমার এটা ফেয়ার ভ্যালু কত ছিল? কারণ আমি তো নিব, আমি কি ক্যাশ সেটেলের ক্ষেত্রে গ্র্যান্ড ডেট এটা নিব না রিপোর্টিং ডেট এটা নিব? স্যার রিপোর্টিং রেট তাহলে $9 পার শেয়ার অপশন, রাইট? এরপরে কি ছিল আমার? এরপরের ফর্মুলাটা কি ছিল মনে আছে? যে হ্যাঁ স্যার, এরপর হলো এক্সপায়ার্ড পিরিয়ড বাই এক্সপায়ার পিরিয়ড। ভেস্টিং। তাহলে এক্সপায়ার পিরিয়ড এখন কি 1 বছর ডিভাইডেড বাই টোটাল ভেস্টিং পিরিয়ড কত? 2 বছর। তাহলে আমার কত হয়? স্যার 1 বছর এক্সপায়ার্ড পিরিয়ড কেন? মানে আমি 1 বছর পরে এটা ক্যালকুলেট করছি না, মানে আমার ভেস্টিং পিরিয়ড তো টোটাল 2 বছর, এর মধ্যে আমি কত বছর মানে আলটিমেটলি কমপ্লিট করতেছি, এক্সপায়ার করতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, 1 বছর চলে গেছে। হ্যাঁ, তাহলে কত হবে এখানে আমার অ্যামাউন্টটা? স্যার, এটা করি নাই এখন। স্যার, এটা হবে 641250। 641250। তাহলে আমার ডাবল এন্ট্রি কি দাঁড়াচ্ছে? এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্স ডেবিট অ্যান্ড প্রভিশন ফর। স্যার একটা কোয়েশ্চেন স্যার, হ্যাঁ, আমরা যে ক্যালকুলেশন মানে কি বলে এটাকে স্যার, যে এমপ্লয়ি এক্সপেন্সটা স্যার ক্যালকুলেট করলাম স্যার, ওইখানে হুম, তো অপশন পার এমপ্লয়ি লেখা থাকছে হ্যাঁ, তাহলে আমার, ফর্মুলাতে। হ্যাঁ, আমরা যে 500 নিলাম স্যার একদম ডাইরেক্ট। আমাকে তো বলতেছি হচ্ছে 500 অ্যাপ্রিসিয়েশন রাইটস টু ইটস 300 ম্যানেজার্স। মানে 500 কিন্তু আমার মানে মানে 300 এমপ্লয়ির জন্য, 300 ম্যানেজারের জন্যই নেওয়া। আচ্ছা, তো বুঝতে পারিনি কথাটা? স্যার একটু কনফিউজ স্যার, আচ্ছা, মানে আহ,
এখানে আমরা কি বলছি, অপশনস পার এমপ্লয়ি, ঠিক না? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, তো এই মানে যে এক এমপ্লয়ি কয়টা অপশন পাচ্ছে? 500, মানে এখানে হচ্ছে 500টা শেয়ার অপশন। Yes. হ্যাঁ, তাহলে হচ্ছে আমার 285 এমপ্লয়ি ইনটু 500। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, এভাবেও করতে পারি আমরা। আর যদি এটা এখানে করতাম তাহলে কি হইতো, আমার ক্যালকুলেশনটা যেটা আমরা করলাম একটু আগে, 300 ইনটু 95%, ঠিক না? ইনটু Yes. আমার কত ছিল, শেয়ার প্রাইস 9, রাইট? 9 ছিল। 9। তাহলে এখানে কত আসে, আমি যদি এভাবে আলাদা আলাদা করে করি, ডিভাইডেড বাই 2, আমার কি 500 করে নিই আমরা, সরি। সো অ্যামাউন্টটা এক্স্যাক্টলি এটাই আসছে, রাইট? তাহলে আমার এক্সপেন্স এটা হবে অ্যান্ড লাইবিলিটি এটা হবে। ক্লিয়ার কথাটা ভাই? হ্যাঁ স্যার, ঠিক। ওকে, তো আমি যেভাবেই চাই করতেই পারি, আমার প্রবলেম নাই। এখন আসেন অ্যাট এন্ড অফ ইয়ার X7, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এইটা রিমেজার করতে হবে, ঠিক না? প্রতিটা রিপোর্টিং ডেটে এটা আমাকে রিমেজার করতে হবে না? হ্যাঁ স্যার, প্রত্যেকটা রিপোর্টিং ডেটের জন্য দেখা হবে। তাহলে এখন এই ডেটে ফেয়ার ভ্যালু কত? এ পর্যন্ত তো এটি এরকমই থাকবে, ঠিক না? এই ডেটে ফেয়ার ভ্যালু হচ্ছে আমার $11। 11 হয়। ওকে, বাট এখানে কি হবে, আমার এক্সপায়ার হয়ে গেছে 2 বছর, ঠিক না? তাহলে আমি যদি ইনটু 2 করি, ডিভাইডেড 2 করি, আলটিমেটলি কোনো লাভ আছে এটার? মানে কোনো মিনিং হচ্ছে এটার? বুঝতে পারলাম কথাটা? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে না এইটার স্যার, অ্যামাউন্ট, এটার অ্যামাউন্ট কত হয় দেখেন। স্যার এইটা আসে 15,675,000। না 500, স্যার, 5, হ্যাঁ 500। ঠিক আছে। তাহলে এখন আপনি আমাকে বলেন যে আমার প্রভিশন ছিল কত, 641250, এখন কত লাইবিলিটি? কত? এইটা মাইনাস এইটা, ঠিক না? বুঝতে পারলাম কথাটা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আর বাকি অ্যামাউন্টটুকু আমার এখন এখানে, আপনি আমাকে ডিফারেন্সটা বলেন, ডিফারেন্সটা কত হবে? স্যার 926,250। এই পর্যন্ত হচ্ছে আমার রিমেজারমেন্ট ডেট, রাইট? এখন আসি আমার পরবর্তী কি ডেট, এক্সারসাইজ ডেট। এক্সারসাইজ ডেটটা কবে? ও কবে এক্সারসাইজ করছে এটা? স্যার 30 সেপ্টেম্বর 20x8, রাইট? 8। হ্যাঁ স্যার 8। তাহলে 30 সেপ্টেম্বর 20x8 এ যদি ওরা এক্সারসাইজ করে, খেয়াল করে দেখেন, এটা হবে X7, সরি আমরা একটা ভুল করছি এখানে, ঠিক না? তাহলে যদি সে এক্সারসাইজ করে, তাহলে এক্সারসাইজ করতেছে টোটাল কত এমপ্লয়ি? 285 বলি, এটা হবে না? না, সবাই কি এক্সারসাইজ করছে দেখেন তো। ও স্যার, সরি, 60 ম্যানেজার, হ্যাঁ 60। ওকে, তাহলে সেটেলমেন্ট, তাহলে সেটেলমেন্ট যে হচ্ছে কয়জন, 60 জন, ঠিক না? জি স্যার। ওকে, তাহলে আমার ফেয়ার ভ্যালু অফ লায়াবিলিটি, আমার ডাবল এন্ট্রি মনে আছে না? প্রভিশন ফর এসএআর ডেবিট, ফেয়ার ভ্যালু অফ লায়াবিলিটি কত হবে, 60 ইন্টু 500 ইন্টু আমার ফেয়ার ভ্যালু কত এই ডেটে, $12, রাইট?
ইয়েস। তাহলে কত হয়? So X. So 360,000. 360,000, রাইট? আর Yes. আমাকে পে করতে হচ্ছে কত? ব্যাংক ক্রেডিট কত করে? ইন্ট্রিনসিক ভ্যালু কত? তো 10.5 ছিল। 60 ইন্টু 500 ইন্টু 10.50 কত হয় ক্রেডিট? So 315,000. তাহলে এখানে আমার এটা গেইন না লস? So again, বুঝতে পারছি? তাহলে এমপ্লয়ি ব্যালেন্সিং ফিগারটাই কি হবে? এমপ্লয়ি বেনিফিট 45. এক্সপেন্স তো আর হবে না, বাট এটা আমি তো আর মানে বেনিফিট ইনকাম বলতে পারি না, এটা আমার ক্রেডিট হয়ে যাবে 45,000। হুম। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ তা বুঝতে পারছি। এখন এটা তো সেটেলমেন্ট করে ফেললাম আমরা, আসলে সেটেলমেন্টের আগে কি ছিল? এটা আমার যদি আমি রিমেজারমেন্ট করতাম, খেয়াল করে দেখেন, তাহলে অ্যাট দ্য রিপোর্টিং ডেট আমার ফেয়ার ভ্যালু কত হইতো এখানে? এই যে একই ক্যালকুলেশন, বাট এটার ফেয়ার ভ্যালু কত ছিল? এটা তার 285 ইন্টু 500, বাট 12 ছিল, রাইট? 12 ছিল, হ্যাঁ। হ্যাঁ, তাহলে কত হয় দেখেন? 25 into 500. So 171, চারটা জিরো। 17,10,000 নাকি? হ্যাঁ। ওকে, Yes. তাহলে আমার কতটুকু এখন বাড়াইতে হবে? বাড়াইতে হবে 142,500. তাহলে আমার এক্সপেন্স ডেবিট 142,500, রাইট? হ্যাঁ। অ্যান্ড আমার যেহেতু প্রভিশন বাড়াইতে হবে, প্রভিশন ক্রেডিট তো আমরা এটা করি নাই কারণ এই ডেটাই ডেটে আমরা সেট। অলরেডি এক্সারসাইজ করে ফেলছি, তাই হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ ওয়ার্কিংটা হ্যাঁ আমাদের দেখানো হ্যাঁ লাগেনি। হ্যাঁ, দেখানো লাগে না, বাট আমি যদি এখানে দেখাই তাহলে আলটিমেটলি নেট ইম্প্যাক্টটা কি হবে এটা দেখানোর জন্য। এখানে এক্সপেন্স ডেবিট হচ্ছে আর এখানে আমার এক্সপেন্স ক্রেডিট হচ্ছে, তাহলে নেট এক্সপেন্স কত বলেন তো? নেট এক্সপেন্স তো তাহলে স্যার 142 মাইনাস 45 হবে। মাইনাস 45,000, ঠিক না? হ্যাঁ কত আসে? স্যার 97,500। 97,500, যেটা আমার নেট নেট স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে যাচ্ছে, ঠিক না? হ্যাঁ ওকে, আমি কি তাহলে বুঝাইতে পারলাম আমাদের ক্যাশ সেটেলড শেয়ার বেস পেমেন্টটা কিভাবে পুরাটা জার্নি হয়, মানে হোল জার্নিটা কিভাবে পার হয়? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আর কোনো প্রবলেম থাকবে মনে, মানে প্রবলেমের কোনো জায়গাটা থেকে মনে হচ্ছে যে প্রবলেম থাকতে পারে? না স্যার আপাতত মনে হচ্ছে পারা উচিত। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু জাস্ট এই টেবিলটা দেখে ফেলি। টেবিলটা দেখার পর ভেস্টিং কন্ডিশনের ডেফিনেশন গুলো একটু দেখবো, হ্যাঁ, মানে টাইপ অফ ভেস্টিং কন্ডিশন। মানে জাস্ট ক্যাশ সেটেলড আর হচ্ছে ইকুইটি সেটেলড, মানে এদের মার্কেট নন মার্কেট, মানে মার্কেটেবল আর যেগুলো মার্কেটেবল না, সেক্ষেত্রে আমরা এক্সপেন্স বুকটা কিভাবে করব এবং নাম্বার অফ এমপ্লয়ি কিভাবে করব এবং কোন ডেটে নিব, যে কথাটা একটু আগে আমরা বলছিলাম, অলরেডি এই কথাগুলো এখানে বলা হচ্ছে। স্যার এখানে নন মার্কেট আর মার্কেটে মানে নন মার্কেট বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে আলটিমেটলি যেটা মানে মার্কেটেবল না, ট্রেডেড না, ট্রেডেবল না। স্যার যেমন স্যার যদি একটা এক্সাম্পল দেন দুইটার মানে মধ্যে।
আমি যদি সিম্পল ভাবে বলি যে শেয়ার প্রাইসটা আসলে মার্কেট মানে পাবলিক লিস্টেড না আসলে, ও আচ্ছা, হ্যাঁ, অথবা যেটার মার্কেট ভ্যালুটা অ্যাভেলেবেল না, অথবা মার্কেটে অ্যাভেলেবেল, এটা। বুঝতে পারছি। তো এটা আসলে সামারি এতক্ষণ যা বললাম। যেমন আমি যদি বলি ইকুইটি সেটেলদের কথা, আমরা কোন ডেটে নিব? গ্র্যান্ড ডেটে। এটা আমার এক্সপেন্স বুকিং কি হবে? বেস্ট এস্টিমেট। ক্যাশ সেটেলটা কি হবে? রিপোর্টিং ডেটে। এবং টোটাল ভেস্টিং পিরিয়ডটা এস্টিমেটেড, এবং নাম্বার অফ এমপ্লয়ি সব জায়গায় আমরা বেস্ট এস্টিমেট করি, যেটা আমরা বললাম। তারপর হচ্ছে যদি আমি ইকুইটি সেটেল বলি, এটা গ্র্যান্ডেড, তার মানে ইকুইটি সেটেল সব জায়গায় হচ্ছে আমার গ্র্যান্ডেড, আর ক্যাশ সেটেলটা হচ্ছে আমার রিপোর্টিং ডেটে। সো এটা মোটামুটি আমরা জানি। সো এখানে আলটিমেটলি নতুন করে আর বলার কিছু নাই। অ্যান্ড এখানে জাস্ট ভেস্টিং কন্ডিশনটার একটু কথা বলি। ভেস্টিং পিরিয়ড, যদি এটা আমার নন মার্কেট হয়, যেটা আমরা এস্টিমেটেড ভেস্টিং পিরিয়ড অনুযায়ী ওভার দ্য টাইম করি, আর যদি এটা মার্কেটেবল হয়, মার্কেট হয়, মানে মার্কেট বেস যদি ভেস্টিং হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমার অ্যাকচুয়াল ভেস্টিং পিরিয়ড আর হচ্ছে এস্টিমেটেড ভেস্টিং পিরিয়ড, এই দুটোর মধ্যে যেটা লোয়ার হবে সেটাকেই আমরা আসলে মানে যেটা আমরা বলি যে পোস্টপন না প্রিপন করতে পারবো। So আমি এর আগে এক্সপেন্সটা বুক করতে পারবো। সো ইটস নাথিং কমপ্লিকেটেড। আমরা একটু জাস্ট ভেস্টিং কন্ডিশনের মানে টাইপস গুলো একটু দেখি যে কি কি টাইপের ভেস্টিং কন্ডিশনস আমাদের আসলে এসবিআর এ এখানে আছে। ভেস্টিং কন্ডিশন কি সেটা আমরা বললাম একটু আগেই, সেটা হচ্ছে যে আমাদের আলটিমেটলি কোনো এমপ্লয়ি অথবা নন এমপ্লয়ি হুয়েভার, যাদেরকে কিছু কন্ডিশন সেট করা হয়। এখন এই কন্ডিশনস গুলো কি কি করা হয়? একটা হচ্ছে সার্ভিস কন্ডিশন। যেমন আমরা একটু আগে একটা এক্সাম্পল বলছিলাম যে আপনাকে হয়তো বা একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর্যন্ত থাকতে হবে কোম্পানিতে, এটাকে বলা হয় ভেস্টিং কন্ডিশন, সার্ভিস কন্ডিশনস। মানে আপনার ওই সার্ভিসে একটা স্পেসিফিক পিরিয়ড পর্যন্ত থাকতে হবে। সেই পিরিয়ড পর্যন্ত আপনি থাকলে এইটার কন্ডিশনটা ফুলফিল করেছেন, আর যদি না থাকেন তাহলে এটার কন্ডিশনটা ফুলফিল করেন নাই। তার মানে এটার একটা ফিক্সড ডেট থাকে, যেমন 5 বছর, 10 বছর, এরকম একটা সার্ভিস কন্ট্রাক্ট পিরিয়ড থাকে, সেটাকে আমরা বলি সার্ভিস কন্ডিশন। ওকে, এরপর আসেন পারফরমেন্স কন্ডিশন। পারফরমেন্স কন্ডিশন মানে হচ্ছে এখানে আপনাকে একটা পারফরমেন্সের কেপিআই দিয়ে দিবে। যেমন আপনাকে হয়তো বা বলতে পারে এক্সপেন্স কমাইতে হবে 10% পার অ্যানাম, নয়তো বলতে হইতে পারে যে বিজনেস গ্রোথ করতে হবে 10%, অথবা মার্কেট শেয়ার বাড়াতে হবে, হোয়াট এভার, যেটা আপনাকে বেসড অন পারফরমেন্স সেটা যদি আলটিমেটলি দেয়, সেটাকে আমরা বলছি পারফরমেন্স বেসড কন্ডিশন। ওকে, অ্যান্ড দেন মার্কেট কন্ডিশনস, যেটা আসলে মার্কেট প্রাইস অফ শেয়ার, যেটা আমরা বললাম যে আপনি যদি কোম্পানির শেয়ার প্রাইস বাড়াইতে পারেন, যেটা আসলে এই দুইটা আসলে আপনার এমপ্লয়ীদের কন্ট্রোলে, আমরা যদি বলি উইদিন দ্য কন্ট্রোল, উইদিন দ্য অর্গানাইজেশন, বাট এটা কিন্তু আসলে আপনার কন্ট্রোলে না। হ্যাঁ, মানে যদিও এটাও আপনার কন্ট্রোলে না, বাট স্টিল ইট ইজ ইন্টারনাল ফ্যাক্টরস, বাট এটা এক্সটার্নাল ফ্যাক্টরস বিয়ন্ড কন্ট্রোল, দ্যাট ইউ ক্যান নট কন্ট্রোল। মার্কেট প্রাইসটা কিন্তু সবকিছু আপনি কন্ট্রোল করতে পারবেন না। সো সেই ক্ষেত্রে আমরা যে কথাটা বলছি তিনটার মধ্যে ক্যাটাগরি করে, যে আমরা ডেফিনেশনটা দেখলাম, আমরা এক্সপেন্সটা বুক করি ওভার দ্য সার্ভিস পিরিয়ড। যেমন আমার 5 বছর যদি ইনভেস্টিং কন্ডিশন সার্ভিস কন্ডিশন থাকে, তাহলে 5 বছর ধরে এটাকে আমরা হচ্ছে এক্সপেন্সটা বুক করে যাই। আর পারফরমেন্স কন্ডিশনের ক্ষেত্রে এটাও সেম, আমার ভেস্টিং পিরিয়ড অনুযায়ী আমরা এটাকে আসলে সার্ভিস এক্সপেন্সটাকে বুক করে যাই। বাট এই জায়গাটাতে একটু কথা আছে, যেটা একটু আগে আমরা বললাম যে রেকর্ড এক্সপেন্স ওভার এস্টিমেটেড ভেস্টিং পিরিয়ড অর অ্যাকচুয়াল ভেস্টিং পিরিয়ড, মানে এই দুইটার মধ্যে যেটা লোয়ার, মানে যেইটা লোয়ার হবে সেই ডেটেই আমরা এটাকে এক্সপেন্স হিসেবে, যেমন আমার যদি 4 বছর হয় ভেস্টিং পিরিয়ড, আর অ্যাকচুয়াল যদি পিরিয়ড হয় হচ্ছে অ্যাকচুয়াল ভেস্টিং পিরিয়ড যদি 3 বছর, তাহলে আমি 3 বছর পর্যন্ত এক্সপেন্স বুক করতে পারবো, 4 বছরে এটাকে আমরা এক্সপেন্স বুক করতে পারবো না। দ্যাটস ইট। তাহলে আমরা এতক্ষণ যে জিনিসটা দেখলাম, দ্যাট ইজ দ্য বেসিক অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার শেয়ার বেস পেমেন্ট, যেটা আমরা এক্সামে রেগুলারলি আসে, এবং এক্সামে এই পয়েন্টগুলো আপনাকে ডিসকাশন করতে বলবে মোস্ট অফ দ্য টাইম। বাট এর বাইরে কিছু জিনিস হয়তো বা আপনারা একটু পেতে পারেন, সেটা অতটাও মানে নট দ্যাট মাচ রেগুলারলি কাম আপ, বাট এটা অনেক সময় আপনার এক্সামে আসে, বাট এটা আলটিমেটলি নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, যেটুকু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট দ্যাট উই হ্যাভ অলরেডি ডিসকাস, দ্যাট উই হ্যাভ অলরেডি কাভার্ড। বাট এখন যে পার্টগুলো আমরা কথা বলবো, এটা হচ্ছে মডিফিকেশন অফ অপশনস, ক্যান্সেলেশন অফ অপশনস, অ্যান্ড ডেফার ট্যাক্স। সো এই তিনটা বাকি আছে, বাকিগুলা মোটামুটি আমাদের ডান। বাট এই জায়গাটাতে এখন আমার জাস্ট একটা
মানে সফট টাচের ব্যাপার, যে মডিফিকেশন বলতে আমরা যে জিনিসটা বলছি রিপ্রাইসিং, এবং এটা কার জন্য? অনলি ইকুইটি সেটেলড। হ্যাঁ, ইকুইটি সেটেলড এর জন্য যদি আমরা কোনো অপশনে মডিফিকেশন আনি, সেই ক্ষেত্রে দুই রকম হইতে পারে, ফেভারেবল টু এমপ্লয়িজ আর আনফেভারেবল টু এমপ্লয়িজ। ফেভারেবল টু এমপ্লয়িজ মানে কি, যে আমি যদি এক্সারসাইজ প্রাইসটা কমাই দিই, তাহলে অফকোর্স এটার অপশন ভ্যালুটা বেড়ে যাবে, মানে মার্কেট ভ্যালুটা বেড়ে যাবে এবং এমপ্লয়িরা বেশি এক্সারসাইজ করতে চাবে। আর আরেকটা হচ্ছে যদি আমি এক্সারসাইজ প্রাইসটাই বাড়াই দিই, তাহলে অফকোর্স এটা এমপ্লয়ির জন্য লেস মোটিভেটিং হবে, এন্ড সেই ক্ষেত্রে ফেয়ার ভ্যালু অফ অপশনসটা কমে যাবে। সো সেই ক্ষেত্রে একটা জিনিস আমরা মনে রাখবো, যদি এটা আনফেভারেবল টু এমপ্লয়িজ হয়, এটার কোনো ট্রিটমেন্ট আমাকে দিতে হবে না, এন্ড এটার কোনো ট্রিটমেন্ট আমার কনসিডার করতে হবেও না। বাট যদি এটা ফেভারেবল টু এমপ্লয়িজ হয়, ফেভারেবল টু এমপ্লয়িজ মানে কি, আমি এক্সারসাইজ, যেমন একটু আগে আমার এক্সারসাইজ প্রাইস কত ছিল, আমরা বলছি হয়তো বা $10 অথবা $10.5, হোয়াট এভার। বাট আমি যদি এই প্রাইসটা এখন কমাই দেই, এক্সারসাইজ প্রাইসটা যদি কমাই দেই, তাহলে অফকোর্স ইট উইল বিকাম মোর মোর অ্যাট্রাকটিভ টু দ্য এমপ্লয়িজ। তাহলে সেই ক্ষেত্রে আমার ফেয়ার ভ্যালু অফ অপশনটা বাড়বে, মানে আলটিমেটলি এমপ্লয়িরা বেশি বেশি অপশনটা নিতে যাবে, মানে বেশিরভাগ এমপ্লয়িরা এই অপশনটা নেওয়ার জন্য, অ্যাভেল করার জন্য ট্রাই করবে। আর যদি আমি এক্সারসাইজ প্রাইসটা বাড়াই দিই, তাহলে কি হবে, এটা ভাইস ভার্সা ইম্প্যাক্ট, মানে রিভার্স ইম্প্যাক্ট, তাহলে আমার ফেয়ার ভ্যালু অফ অপশনটা কমে যাবে, সেক্ষেত্রে আমার কোনো ইম্প্যাক্ট করতে হবে না। সো সেই ক্ষেত্রে আমরা যেটা বললাম, যে যদি এটা ফেভারেবল হয় এমপ্লয়ির জন্য, আমার অ্যাজ ইট ইজ ঠিক আগে যেভাবে আমরা ট্রিটমেন্টটা দিতাম, যে তখন আমার মডিফিকেশনের কারণে যতটুকু আমার এমপ্লয়ির যেহেতু বেনিফিট হবে, তাহলে এমপ্লয়ারের জন্য এক্সপেন্স বাড়বে, তাহলে এমপ্লয়ারের পার্টে এটা এক্সপেন্সটা আমার ইউজুয়ালি রেকর্ড করে যেতে হবে, অপশন যতটুকু এক্সপেন্স হবে ওই ঠিক আগের মতো করি, জাস্ট এখানে আমার এক্সারসাইজ প্রাইস যেটা আছে সেটার কনসিডারেশনটা একটু কমে যাবে, এবং দেখা যাবে যে নাম্বার অফ এমপ্লয়ি আরো বেশি এটা এক্সারসাইজ করবে। ইনক্রিমেন্টাল ফেয়ার ভ্যালু, যতটুকু ফেয়ার ভ্যালু আমার বাড়বে, ততটুকু আমার এক্সপেন্স হিসেবে বুক করতে হবে রিমেইনিং ভেস্টিং পিরিয়ডে। কারণ দেখা গেছে যে আমার ভেস্টিং পিরিয়ড টোটাল 5 বছর, 2 বছর পরে এসে হয়তো বা আমি এটাকে রিস্ট্রাকচারিং করতেছি, রিপ্রাইসিং করতেছি। সেই ক্ষেত্রে আমার এর আগের পর্যন্ত যেটা, সেই ডেট পর্যন্ত যতটুকু আমি আলটিমেটলি রেকর্ড করে ফেলছি, সেটুকু বাদ দিয়ে আমার মডিফিকেশন ডেটে সেটার এক্সপেন্সটা দেখাই দিতে হবে, এবং পরবর্তীতে এটা আমার ফরওয়ার্ডিং, লাইক যেটা প্রসপেক্টিভ বলি আমরা, এক্সপেন্স হিসেবে প্রতি বছর বুক করব। সো সিম্পল থিং, আমাকে ফার্স্টে দেখতে হবে এটা কি ফেভারেবল না নন ফেভারেবল আর আনফেভারেবল। যদি আনফেভারেবল হয়, উই ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং, আমাকে কিচ্ছু করতে হবে না, কারণ আমার এখানে এন্ট্রি দেওয়ার কোনো পয়েন্ট নাই। আর যদি ফেভারেবল হয়, তাহলে আমাকে ফার্স্টে যেটা করতে হবে, এটার জন্য আমাকে ক্যালকুলেশনটা আবার রিভাইজ করতে হবে, এবং রিভাইজ করার জন্য অ্যাজ ইউজুয়াল আমি আমার এক্সপেন্সটা বুক করে যাব, ওই যে আমার অপশন এক্সারসাইজ যেভাবে ক্যালকুলেট করেছি, এন্ড পরবর্তীতে যতটুকু আমার রিমেইনিং ভেস্টিং কন্ডিশন আছে, ফেয়ার ভ্যালু যতটুকু চেঞ্জ হচ্ছে, অতটুকু আমার এক্সপেন্স হিসেবে বুক করতে হবে। একটা ক্যালকুলেশন আমরা একটু দেখি, তাহলে হয়তো বা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আর একটু ক্লিয়ার হবে এখানে। সো আমরা যদি একটু দেখি আমাদের এখানে ক্যালকুলেশনটা কি হচ্ছে, এবং পয়েন্ট আমরা কিভাবে কনসিডার করব, সো হোপফুলি কিছুটা ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। সো একটু জাস্ট দেখি আমাদের রিকোয়ারমেন্টটা কি এবং কিভাবে করতে হবে এটা। ফেয়ার ভ্যালু অফ অপশন, আমরা পুরো কোশ্চেনটাই পড়ি। অ্যান এন্টিটি গ্র্যান্ট 1000 settled option, তার মানে হচ্ছে ইকুইটি সেটেল টু 2000 এমপ্লয়িজ অন 1st April 20x1, তার মানে এটা হচ্ছে গ্র্যান্ড ডেট। হ্যাঁ, এটা একটু মনে রাখবো। Service period is 3 years. Fair value of options are 1st April 20x1. এটা হচ্ছে গ্র্যান্ড ডেটে, $1.2 per options 2000 employees. 31st March 20x2, এটা হচ্ছে ঠিক 1 বছর পর, $1.3 per options 1850. And 31st March 20x3, third year, $1.25 per options and 1840 employees. তার মানে এমপ্লয়ি দেখতেছেন হচ্ছে প্রতি বছর চেঞ্জ হচ্ছে এবং কমছে। ফেয়ার ভ্যালু, ওকে, so I stopped, no problem. হ্যাঁ, That মাঝখানে বন্ধ হয়ে গেছে। না না, ইলেকট্রিসিটি চলে গেছে, so I stopped my talking, আমি কথাও বলিনি।
ওকে, সো ঠিক আমরা যে পয়েন্টগুলো বলছিলাম আমরা ঠিক এই বছর পর্যন্ত এতটুকু পর্যন্ত পড়েছি, ঠিক না তানজিম? 31st March 20x3 ফেয়ার ভ্যালু অফ অপশন হ্যাঁ স্টার্টেড ডিক্রিজিং। এই যে ভালো করে দেখেন, ফেয়ার ভ্যালু অফ অপশনস স্টার্টেড ডিক্রিজিং অ্যান্ড ইট ওয়াজ $0.9 per options on 30 September 20x2. Hence, the entity decreased the exercise price. বুঝতে পারছি কথাটা? তাহলে এটা ফেভারেবল, ঠিক না? ফেভারেবল। তো যদি ফেভারেবল হয়, which increase the fair value to $1.05 per options on such date. তার মানে এটা আমার $1.05 বেড়ে যাচ্ছে। আমার এটা কবে হইছে? 30 September 20x2 তে, রাইট? তাহলে এখন আমাকে কি করতে হবে? 30 September 20x2 থেকে আমার ফেয়ার ভ্যালু অফ অপশনস ধরতে হবে 1.05 ধরে, অ্যান্ড টু 1.05, ইয়েস, অ্যান্ড আমার এরপরে ফেয়ার ভ্যালু যতটুকু বাড়ছে এতটুকু আমার এক্সপেন্স হিসেবে বুক করতে হবে। সো আমরা একটু জাস্ট দেখি আমাদের এইটার ক্যালকুলেশনটা কিভাবে করা লাগে, একটু জাস্ট আমরা চিন্তা করি, তারপর আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। স্টার্ট করব তানজিম? কোশ্চেনটা পড়া হয়েছে? তাহলে ও মডিফিকেশনটা কবে করছে right. দেখেন তো, মডিফিকেশনটা কবে করছে? 30 September, রাইট? হ্যাঁ স্যার 30 সেপ্টেম্বর। ওকে, তো 30 September যদি ও মডিফিকেশনটা করে, এখন আমাকে ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে হচ্ছে মডিফিকেশন ডেটে ওর যে অ্যামাউন্টটা, যতটুকু ফেয়ার ভ্যালু ওর বাড়ছে, ঠিক না? কতটুকু ফেয়ার ভ্যালু বাড়ছে? ওর ভ্যালু ছিল কত? 0.9, এটা হয়ে গেছে এখন কত? 1.05। কতটুকু বাড়ছে? 0.15। ওকে, তাহলে আমরা এইভাবে একটু চিন্তা করি, অন দা মডিফিকেশন ডেট, কবে এটা? এই যে 30 September 20x2। আমরা এখানে কি বলছি? দুইটা জিনিস, ঠিক না? একটা হচ্ছে ইনক্রিমেন্টাল ফেয়ার ভ্যালু, তাহলে আমাকে ইনক্রিমেন্টাল ফেয়ার ভ্যালুটা বের করতে হবে এখানে। তাহলে ইনক্রিমেন্টাল ফেয়ার ভ্যালু কত? 1.05 লেস 0.9, কত হয়? ওকে, অ্যাগ্রিড? হ্যাঁ স্যার। ওকে, এখন এটা ওর কবে হইছে মডিফিকেশনটা? ঠিক ইয়ার 2 তে এসে হইছে না? হ্যাঁ স্যার। ওকে, ইয়ার 2 তে যে হইছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, ওর মানে ইয়ার এন্ড কবে, মানে ওর লাস্ট এটা কবে? 31st March 20x3। তাহলে এখানে কত মাস হইছে? 30 September 20x2 থেকে 31st March 20x3, কতদিন? টোটাল কত বছর আর কত মাস? স্যার, কোন ডেট থেকে কোন ডেট বললেন স্যার?
30 সেপ্টেম্বর 20x2 তে মডিফিকেশনটা হয়েছে না? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে 30 সেপ্টেম্বর 20x2 তে যদি মডিফিকেশন হয় at end of year 2, তাহলে স্যার 6 মাস। টোটাল একটু ভালো করে দেখেন, সেপ্টেম্বর 20x2 তাহলে হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, রাইট? হ্যাঁ, 6 মান্থ, হ্যাঁ, ইয়েস স্যার। 6 মান্থ, ঠিক না? মানে হচ্ছে হাফ হাফ ইয়ার্স যদি আমি এভাবে চিন্তা করি, 0.5। অ্যান্ড আমরা যদি এভাবে চিন্তা করি যে আমার আলটিমেটলি ওর গ্র্যান্ড ডেটটা কবে? গ্র্যান্ড ডেট ফার্স্ট এপ্রিল। 1 এপ্রিল। এই ডেট থেকে কত মাস হয়? ফার্স্ট এপ্রিল হলে 1 ইয়ার হবে 31 মার্চ 2022, 30, তাহলে স্যার 1.5 ইয়ার। ওকে, তাহলে টোটাল ভেস্টিং, মানে আমি যদি ওইভাবে ভেস্টিং পিরিয়ডটা বলি, ভেস্টিং পিরিয়ডটা কি আসলে আমার 1.5 বছর, মানে এই মডিফিকেশন পিরিয়ড পর্যন্ত, ঠিক না? হ্যাঁ, yes. ওকে, তাহলে এই মডিফিকেশন পিরিয়ড পর্যন্ত যদি 1.5 বছর, টোটাল 1.5 ইয়ার্স। অ্যাট এন্ড অফ ইয়ার টু, এন্ড অফ ইয়ার টু সরি এন্ড অফ ইয়ার টু, তাহলে ও কতটুকু সময় পার করছে? 0.5 ইয়ার্স নাকি? আর হ্যাঁ, এন্ড অফ ইয়ার থ্রি 1.5 ইয়ার্স, ঠিক না? yes, sir. ওকে, এই ক্যালকুলেশনটা আমরা কেন করতেছি? ওই যে মনে আছে নাম্বার অফ এমপ্লয়ি, তাহলে নাম্বার অফ এমপ্লয়ি কত? আহ, অ্যাট 30 সেপ্টেম্বর তো স্যার, হ্যাঁ, মানে অ্যাট এন্ড অফ ইয়ার টু, এন্ড অফ ইয়ার টু মানে হচ্ছে মানে স্যার 1850 হবে। 1800 সরি 1840। 1840, রাইট? ইনটু Yes. আমার পার অফ মানে ইয়েতে অপশনে ভ্যালু কত করে? নাম্বার অফ অপশন কত? 1.05। নাম্বার অফ অপশন হচ্ছে 1000, আচ্ছা, নাম্বার অপশন হলো 1,000। 1000। এবং এই ডেটে আমার এন্ড অফ ইয়ার টু মার্কেট ভ্যালু কত ছিল? 1.30, ওকে, সরি বাট 1.25। হ্যাঁ, বাট এইখানে আমরা কি করতেছি? মডিফিকেশন ডেটে কতটুকু ইনক্রিমেন্টাল ভ্যালু হয়েছে? 0.15। 0 পয়েন্ট, যেটা আমরা একটু আগে বের করলাম, রাইট? ইনটু হ্যাঁ, এখন এই যে আমার মনে আছে যে ভেস্টিং এক্সপায়ার্ড এন্ড টোটাল ভেস্টিং পিরিয়ড, তাহলে এখানে এক্সপায়ার্ড কত? 0.5 স্যার 0.5 এখানে। ডিভাইডেড বাই, তাহলে টোটাল ভেস্টিং কত? 2 1.5। বছর, সরি 1. 1.5 না, মানে আমার মডিফিকেশন ডেট পর্যন্ত। হ্যাঁ, মরিমান রেট পর্যন্ত 1.5। তাহলে আমার এক্সপেন্স কত হয় টোটাল? অপশন এক্সপেন্স Tens হয় 15,000 into the 5,000। স্যার 61 চারটা 3। 1840 into 1000 into 0.15 into 0.5 divided by 1.5, Yes, sir. ঠিক আছে আমাদের? আহ, দাঁড়ান তো, 1840, রাইট? into 100 into 0.15। ও স্যার ইন্টু 100 ইন্টু 1000। আচ্ছা, আমরা কি 1000, আচ্ছা আমরা কি 100 দিলাম এখানে? সরি, 1000। 1000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিভাইডেড বাই 0.5 ইন্টু, ও, ডিভাইডেড বাই 1.5, আমি ঠিক করে দিচ্ছি, ঠিক না? ডিভাইডেড বাই 1.5, হ্যাঁ, ডিভাইড বাই 1.5 ইন্টু 0. তাহলে 92,000 ভাইয়া, নট 62,000। তাহলে আমার 92,000 হচ্ছে, স্যার আপনার আসছে স্যার ই করা ডিভিশনটা। এই যে স্যার এখানে খালি মাল। আচ্ছা,
কোনটা ভাই? না না, ঠিক আছে ঠিক আছে। ওকে, হ্যাঁ এখন একইভাবে এন্ড অফ ইয়ার 3, মানে আমি মডিফিকেশনের পরের পয়েন্টগুলো ক্যালকুলেট করছি, যে মডিফিকেশনের পর থেকে আসলে মানে এট দ্য ডেট অফ মডিফিকেশনে আমার যতটুকু ফেয়ার ভ্যালু বাড়ছে, এই যে এখানে যেটা আমরা বলছিলাম যে ইনক্রিমেন্টাল ফেয়ার ভ্যালু রেকগনাইজ এক্সপেন্স করতে হবে ওভার রিমেইনিং পিরিয়ড, ভেস্টিং পিরিয়ড, ঠিক না? yes. ওকে, তাহলে যেহেতু 1.5 বছরের এখানে পয়েন্টটা ছিল, আমরা এর পরেরটা যদি ক্যালকুলেশন করি তাহলে এর পরেরটা কত হবে? এটা ডাবল এন্ট্রি কি হবে সেটা তো আমরা জানি, ঠিক না? এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্স ডেবিট আর প্রভিশন রাখতে হবে। ডেবিট, বাট এটা কিন্তু প্রভিশন হবে না, শেয়ার বেস পেমেন্ট রিজার্ভ, এটা কিন্তু ইকুইটি সেটেল, ও আচ্ছা, ইকুইটি। ঠিক না? আচ্ছা Done. স্যার, এইটা তো বলছেন একটু কম আসে, রাইট স্যার? এইটাই তো আরো ক্রিটিক্যাল বেশি। না, এটা এটা কম আসে, বাট আপনি অপশন গুলো একটু দেখে রাখেন, এটা আসলে খুব একটা আসে না। আচ্ছা, এরপরেরটা কি হবে? 1840 এট এন্ড অফ ইয়ার 3, রাইট? ইন্টু 1000 ইন্টু 0.5, বাট এটা তো আর আসলে করতে হবে না, ঠিক না? আমি যদি না, এটা তো 1.5 কে দুইটাই সেম। 1.5 কে যদি 1.5 দিয়ে ডিভাইড করি আলটিমেটলি একই আসবে। তাহলে আলটিমেটলি এখানে কি দাঁড়াচ্ছে, এইটার আর দরকার নাই। তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে? আমি যদি একটু ক্যালকুলেশনটা এখানে দেখি, 1840 ইন্টু 1000 ইন্টু 0.5, এটা হচ্ছে 276,000, রাইট? আমি তো অলরেডি রেকর্ড করে ফেলছি হচ্ছে 92,000, রাইট? হ্যাঁ, তো মাইনাস করবো। 1840, সো আমি ডাবল এন্ট্রি যদি করি, টোটাল আসবে, এটা টোটাল 276,000 আসবে যদি করে দেখেন, 276। আর আমি যখন ডাবল এন্ট্রি করব, ডাবল এন্ট্রির ক্ষেত্রে আমার হবে হচ্ছে এক্সপেন্স ডেবিট 184, 184, 184। ক্লিয়ার ভাই? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে এটা একটা পার্ট গেল। হ্যাঁ, আরেকটা পার্ট কি ছিল? আরেকটা পার্ট ছিল হচ্ছে, এই যে আমরা যদি দেখি যে আমার অপশন এক্সপেন্স, মানে ফেয়ার ভ্যালু বিফোর মডিফিকেশন লেস ফেয়ার ভ্যালু আফটার মডিফিকেশন অন দ্য ডেট অফ মডিফিকেশন, যেটা আমরা করলাম মাত্র, ঠিক না? যে আমার ফেয়ার ভ্যালু আগে কত ছিল, এখন কত ছিল, সেটার উপর বেস করে আমার ইনক্রিমেন্টাল ফেয়ার ভ্যালু আমরা বের করলাম। আর যতটুকু হচ্ছে এখন আমরা নর্মাল ক্যালকুলেশন, যেমন নর্মাল ক্যালকুলেশন কিভাবে হবে, আমি যদি ইয়ার ওয়ান এর কথা বলি, ইয়ার ওয়ানে আমার আলটিমেটলি টোটাল এমপ্লয়ি এখন কত থাকবে এন্ড অফ ইয়ার ওয়ান? আমরা যদি একটু দেখি, এখানে বেসিক্যালি হচ্ছে আমার ফেয়ার ভ্যালু 1.2 এবং 1/3 ভেস্টিং, এরপরে দাঁড়াবে হচ্ছে আলটিমেটলি পরের বছর 1.3, অ্যান্ড দেন হচ্ছে 1.25। সো আলটিমেটলি আমরা যদি একটু ক্যালকুলেশনটা দেখে ফেলি যে আমার ভেস্টিং 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 পিরিয়ডটা কবে হয়েছে, 30 সেপ্টেম্বরে, ঠিক তার আগে আমার ফেয়ার ভ্যালু কত ছিল? $1.2 আগের বছরে। সো এটার উপর বেস করে আমার প্রতি বছর গ্র্যান্ড ডেটে, হ্যাঁ, আমার গ্র্যান্ড ডেট কত, এই যে $1.2, আমি কিন্তু এটাকে আর রিপোর্টিং ডেটের কোনো ভ্যালু ধরবো না, তার মানে $1.2 ধরেই প্রতি রিপোর্টিং ডেটে আমি এখন রেকর্ড করবো, ঠিক না? মনে আছে যে আমার Yes. আমার কিন্তু ইকুইটি সেটেলড এর ক্ষেত্রে এই অ্যামাউন্ট গুলা কিন্তু আর হবে না। এই অ্যামাউন্ট গুলা কি হবে? না, কারণ ইকুইটি সেটেলডে আমরা কোন শেয়ার প্রাইসটা নেই, ইকুইটি স্যার তো গ্র্যান্ড ভ্যালু, আর ক্যাশ হলো রিপোর্টিং। রাইট? তাহলে সেক্ষেত্রে আমার কি দাঁড়াবে? 1850, আমি যদি ইয়ার ওয়ান এরটা কথা বলি, 1850 ইন্টু 1000 ইন্টু 1.2, আর যেহেতু আমার এক্সপায়ার্ড পিরিয়ড হচ্ছে এন্ড অফ ইয়ার ওয়ানে 1, আর টোটাল ভেস্টিং পিরিয়ড হচ্ছে 3, তাহলে ডিভাইডেড বাই 3। আর এন্ড অফ ইয়ার 2, এখানে আমার
just 1840 into 1000 into 1.2 into 2 by 3, right? Our end of year 3 185 1840 হ্যাঁ 1840 into 1000 into 1.2 into 3 by divided by 3 করলেও হয় না করলেও হয়, কেননা এখানে 3/3 আমি যতই করি আলটিমেটলি। সো ওইটাকে আর দেখানোর দরকার আছে যে প্রতি রিপোর্টিং ডেটে গ্র্যান্ড ডেটের শেয়ার প্রাইস দিয়ে আমার আসলে ডাবল এন্ট্রিটা কি হবে, এটা আমরা অলরেডি দেখেছি এখানে। হ্যাঁ ক্লিয়ার? সো এখানে জাস্ট এই ইনক্রিমেন্টাল ফেয়ার ভ্যালুটুক বের করাটাই আসলে মেইন পয়েন্ট ছিল, সেখানে আমরা অলরেডি দেখলাম কিভাবে এটা করতে হয়। ক্যান্সেলেশনটা আমাদের আপাতত লাগবে না, এটা আমি একটু স্কিপ করেই যাচ্ছি, আপনি বাসায় একটু সময় করে দেখে নিয়েন, নট মাচ ইম্পর্টেন্ট। সেটেলমেন্ট, সেটেলমেন্টটা একটু আগে আমরা যে কথাটা বলছিলাম, এটা বেসিক্যালি হচ্ছে যখন আমরা এমপ্লয়িকে সেটেলমেন্টটা করি, বিশেষ করে যদি কোনো মানে কম্পাউন্ড ইনস্ট্রুমেন্টের যেই ট্রিটমেন্টটা আমরা দেখেছি এর আগে, আপনারা একটু জাস্ট আইএফআরএস 9টা রিকল করেন। আইএফআরএস 9 এর ওইখানে আপনারা মনে করে দেখেন কনভার্টেবল লোন নোটের যে পয়েন্টটা ছিল, মনে আছে? কনভার্টেবল লোন নোট, কনভার্টেবল কনভার্টেবল লোন নোটের মধ্যে আমার কাছে দুইটা অপশন থাকে না, আইদার আমি ইকুইটিতে কনভার্ট করতে পারি, ঠিক না, অথবা আমি ওই ইকুইভ্যালেন্ট ক্যাশ নিতে পারি, রাইট? হ্যাঁ ওকে, সো সেই ক্ষেত্রে এখানেও ঠিক একই রকম অপশন, এটাও আপনি একইভাবে ক্যালকুলেট করবেন যে কোনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হয়। আপনি ফেয়ার ভ্যালু যদি ক্যাশ নেন তাহলে কি বেশি বেনিফিট পাবেন, নাকি ইকুইটিতে কনভার্ট করলে আপনি বেশি বেনিফিট পাবেন? সো সেই ক্ষেত্রে কম্পাউন্ড ইনস্ট্রুমেন্টের যে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, ঠিক সেই ডেটে আমরা এটাকে কনসিডার করব, এবং অফকোর্স অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমরা গ্র্যান্ড ডেটে কিভাবে দিচ্ছি খেয়াল করে দেখেন। আমরা ফার্স্টে ক্যালকুলেট করব যে ইকুইটি অপশন আমার কত এন্ড ক্যাশ অপশন কত, মানে আমি ইকুইটিতে কনভার্ট করলে আমার ফেয়ার ভ্যালু কত হয়, এন্ড ক্যাশ অপশনে মানে আমার ফেয়ার ভ্যালু ক্যাশ সেটেল হইলে আমার ফেয়ার ভ্যালু কত হয়। যে ক্ষেত্রে আমি জাস্ট একটা এক্সাম্পল এখানে ক্যালকুলেট করার জন্য চিন্তা করছি যে আমার গ্র্যান্ড ডেটে ইকুইটি অপশনে যদি আমার এটা থাকে 98,000 আর ক্যাশ অপশনে যদি থাকে আমার 90,000, তার মানে আমার জন্য হচ্ছে ক্যাশ অব্লিগেশন 90,000 এন্ড বাকিটুকু হচ্ছে আমার ইকুইটি কম্পোনেন্ট, মানে 8,000 হচ্ছে আমার ইকুইটি কম্পোনেন্ট। সো সেই ক্ষেত্রে আমি যদি এটা ক্যাশে সেটেল মানে ক্যাশে নেই, অফকোর্স মানে আমার কমপ্লিটলি পুরো টাকাটা আমি ক্যাশে দিব আর বাকিটুকু আমি ইকুইটিতে সেটেল করব। ওকে, আর যখন আমি ক্যাশ দিব তখন আমার ব্যাংক ক্রেডিট হয়ে যাবে, আর আমার যেইটুকু অব্লিগেশন অথবা যেটুকু প্রভিশন রাখা ছিল সেটুকু ডেবিট হয়ে যাবে। আর ইকুইটি অপশনের ক্ষেত্রে যেটুকু আমি ইকুইটি দিচ্ছি ওভার দ্য ইয়ার, আমি ওই ইকুইটিটাকে আদার কম্পোনেন্ট অফ ইকুইটি হিসাবে, যেটা আমরা আমাদের কম্পাউন্ড ইনস্ট্রুমেন্ট, আমি আবারও বলছি, যেটা আমরা কম্পাউন্ড ইনস্ট্রুমেন্টে দেখাতাম, সেটাকে আমরা এই অপশন অ্যামাউন্টটাকে ইকুইটি হিসাবে আমার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে দেখাবো। বাট যদি এটা এরকম হয়, খেয়াল করবেন, যদি এটা এরকম হয় যে আমার অপশনের ক্ষেত্রে ক্যাশ কনভার্সনের জন্য আমি পাবো 90,000, বাট ইকুইটিতে কনভার্ট করলে হবে এটা 88,000, তখন কিন্তু আবার ইকুইটি নেগেটিভ হবে না, বিকজ ইকুইটি কখনো নেগেটিভ হয় না। সেই ক্ষেত্রে আমার যতটুকু ক্যাশ কনসিডারেশন 90,000, মানে ইটস আ প্রুডেন্স কনসেপ্ট, আমাকে তখন এই ক্যাশ কনসিডারেশনের জন্য যে অব্লিগেশন, এই ফেয়ার ভ্যালু অফ ডেপ্ট মানে অব্লিগেশন হিসেবে আমাকে রেকর্ড করতে হবে, অ্যান্ড যখন আমি সেটেল করে দিব, মানে ক্যাশটা যখন পেমেন্ট করে দিব, তখন এই অব্লিগেশনটা ডেবিট হয়ে যাবে, ব্যাংক ক্রেডিট হয়ে যাবে। সো দ্যাট ইজ হাউ উই ক্যান অ্যাকচুয়ালি প্রোভাইড দ্য সেটেলমেন্ট অল্টারনেটিভ, মানে হচ্ছে আমি যদি এরকম অপশন থাকে যে আমি তাকে মানে অপশন যে আমি তাকে ক্যাশেও দিতে পারি, আবার পরবর্তীতে ক্যাশ পেমেন্ট না করে আমি শেয়ারেও দিতে পারি, সেই ক্ষেত্রে এটা ইট ইজ সিমিলার লাইক আ কম্পাউন্ড ইনস্ট্রুমেন্ট কনভার্টেবল লোন নোট, অ্যান্ড কনভার্টেবল লোন নোটের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমরা কিভাবে করি সেটা আমরা অলরেডি জানি, জাস্ট শেয়ার বেস পেমেন্টের সাথে একটু কানেক্ট করা, দ্যাটস ইট। এখানে আপনি খেয়াল করে দেখেন যে এখানে আসলে ডাবল এন্ট্রি গুলা কি হবে। আই থিঙ্ক অলরেডি যে কথাগুলো বলছিলাম এটা আপনারা এমনিও রিলেট করতেই পারবেন, সো নাথিং কমপ্লিকেটেড পার্ট। ওকে, অ্যান্ড দ্য লাস্ট পার্ট সেটা হচ্ছে ডেফার্ড ট্যাক্স অ্যান্ড নন এমপ্লয়ি পেমেন্ট। নন এমপ্লয়ি পেমেন্ট অ্যাগেইন এখানেও দুইটা পার্ট, একটা হচ্ছে ইকুইটি সেটেলড আর একটা হচ্ছে ক্যাশ সেটেলড। নন এমপ্লয়ি বলতে আমি ভেন্ডরকে হয়তো বা কোনো অ্যাসেট অথবা এক্সপেন্সের জন্য পেমেন্টটা করছি। ওকে, সো যদি ইকুইটি সেটেলড হয় তাহলে আমার অ্যাসেট অথবা এক্সপেন্স ডেবিট, সেটা এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্স ডেবিট হবে না, অ্যান্ড শেয়ার বেস পেমেন্ট রিজার্ভ ক্রেডিট। ওকে, অ্যান্ড আমার যে এটার ডেটটা হবে হচ্ছে আমরা যখন এমপ্লয়ি অপশনের কথা বলছিলাম
তখন তো গ্র্যান্ড ডেট এটাকে রেকর্ড করতাম। এটা হবে হচ্ছে যেই ডেটে আমি এটা অ্যাকোয়ার করছি, পারচেস করতেছি, ট্রানজাকশন ডেট। অ্যান্ড যখন আমি পেমেন্ট করব তখন আমার শেয়ার বেস পেমেন্ট রিজার্ভ ডেবিট টু, আমি যেহেতু শেয়ার ইস্যু করছি, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট অ্যান্ড শেয়ার প্রিমিয়াম ক্রেডিট। সো ইট ইজ সিমিলার। ওইখানে জাস্ট আমার এমপ্লয়ি অপশনের পার্সপেক্টিভ থেকে আমরা চিন্তা করেছি, এখানে আমরা জাস্ট আমার ভেন্ডরকে পেমেন্ট করার পার্সপেক্টিভে চিন্তা করব। আর ক্যাশ সেটেলটা একই রকম, আমি আমার এক্সপেন্স অথবা অ্যাসেটকে ডেবিট করব, এবং যেহেতু এটার এগেনস্টে আমি শেয়ার অ্যাপ্রিসিয়েশন রাইটস দিচ্ছি, সো সেই ক্ষেত্রে শেয়ার অ্যাপ্রিসিয়েশন রাইটস আমার প্রতি মানে আমার ফেয়ার ভ্যালু যেই যেই ডেটে আমি অ্যাসেটটা অথবা গুডসটা পারচেস করছি সেই ডেটে, এবং যখন আমি পেমেন্ট করে দিচ্ছি সেক্ষেত্রে প্রভিশন ফর শেয়ার অ্যাপ্রিসিয়েশন রাইটস ডেবিট অ্যান্ড ব্যাংক ক্রেডিট। এখানেও ঠিক আগের মতো আমাকে রিপোর্টিং ডেটের যদি ওইটার ফেয়ার ভ্যালু মেজার করতে হয় তাহলে আমাকে রিপোর্টিং ডেটে ফেয়ার ভ্যালু রিমেজার করতে হবে, এবং প্রতি ডেটের ফেয়ার ভ্যালু ধরে ওইটার আমার রিমেজারমেন্ট করার পর যদি ইনক্রিজ করতে হয় তাহলে ইনক্রিজ করব, যদি ডিক্রিজ করতে হয় তাহলে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিব। সো দ্যাটস অলরেডি অ্যাকচুয়ালি কাভার্ড, এটা জাস্ট আলাদা করে একটু পয়েন্ট আউট করা, নাথিং এলস। নাও ডেফার ট্যাক্স, দ্যাট উই অলরেডি নো। ডেফার ট্যাক্স অ্যারেজ করে হচ্ছে জাস্ট ফর অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্টের জন্য। জাস্ট একটা পয়েন্ট এখানে আমরা মনে রাখবো, ইটস আ ডিডাক্টেবল ট্যাক্স, মানে টেম্পোরারি ডিফারেন্স এইটা। সো সেই ক্ষেত্রে এটা ডেফার ট্যাক্স অ্যাসেট অ্যারাইজ করবে। সো ডেফার ট্যাক্স অ্যাসেট কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা জানি। অ্যান্ড এখানে দুইটা জিনিস আপনাকে একটু ভালো করে মাথায় রাখতে হবে, যে এটা কি ট্যাক্স ডিডাক্টেবল কিনা, মানে টিডিজি মানে ট্যাক্স ডিডাক্টেবল কিনা। যদি ট্যাক্স ডিডাক্টেবল হয় তাহলেই একমাত্র ডেফার ট্যাক্স অ্যারাইজ করবে প্লিজ। যদি এটা ট্যাক্স ডিডাক্টেবল না হয়, মানে এটা যদি ট্যাক্স ডিডাক্টেবল না থাকে, সেই ক্ষেত্রে এটার উপর কোনো ডেফার ট্যাক্সের ইমপ্লিকেশন, কোনো অ্যাপ্লিকেশন আসবে না। তার মানে এটার অ্যাপ্লিকেশনটা তখনই আসবে যখন কোয়েশ্চেন আপনাকে বলে দিবে যে ট্যাক্স ডিডাক্টেবল, অ্যান্ড সেক্ষেত্রে ইকুইটি সেটেলডের জন্য আপনার ফিউচার ডিডাকশন যেটা, সেটাই আলটিমেটলি ডেফার ট্যাক্স অ্যাসেট হবে। আর ক্যাশ সেটেলডের জন্য ডিডাক্টেবল যে ট্যাক্স ডিফারেন্সটা অ্যান্ড অ্যাপ্লিকেবল ট্যাক্স রেট, যেটা আমরা নর্মালি বের করতাম যেভাবে অ্যাপ্লিকেবল ট্যাক্স রেট দিয়ে ডিফারেন্সটা দিয়ে আমার আলটিমেটলি ডেফার ট্যাক্স অ্যাসেট। এবং ডেফার ট্যাক্স অ্যাসেটের ডাবল এন্ট্রি কি, ডেফার ট্যাক্স অ্যাসেট ডেবিট, ট্যাক্স এক্সপেন্স ক্রেডিট। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের আইএফআরএস 2 শেয়ার বেস পেমেন্টের পার্ট। এখানে আপনারা যদি একটু দেখেন আমাদের স্টাডি হাবটাতে, নাথিং কমপ্লিকেটেড পার্ট ওভার দেয়ার। প্রত্যেকটা জিনিসই আমরা কভার করেছি, রেকগনিশন প্রিন্সিপালস, মেজারমেন্ট কিভাবে করতে হয়, এবং এমপ্লয়ি না হলে কিভাবে করব, এমপ্লয়ি হলে কিভাবে করব, ভেস্টিং কন্ডিশন গুলা কি কি, ভেস্টিং কন্ডিশন গুলোর ক্ষেত্রে আমার 3 ধরনের কন্ডিশনস আছে, কোন কন্ডিশনসে আমি কিভাবে আলটিমেটলি এটার রেকগনিশনটা করি, অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা করি, সেই জিনিসগুলো এখানে বলা আছে। এবং এই সিমিলার এক্সাম্পলটাই আমরা একটু আগে দেখাইছি আপনাদেরকে। সো হোপফুলি আপনি জাস্ট এখান থেকে যদি একটু দেখেন, খুব একটা প্রবলেম হোপফুলি হবে না ইনশাল্লাহ। অ্যান্ড দেন আমরা যদি এরপরে যাই, ক্যাশ সেটেল শেয়ার বেস পেমেন্ট, যেটা আমরা একটু আগেও ডিসকাশন করেছি। এটার জন্য আমরা বেসিক্যালি হচ্ছে রিপোর্টিং ডেটে ফেয়ার ভ্যালু ধরে শেয়ার অ্যাপ্রিসিয়েশন রাইটস প্রভিশন রাখবো, অ্যান্ড প্রতি রিপোর্টিং ডেটে এটাকে রিমেজার করব, অ্যান্ড রিমেজারমেন্ট গেইন অথবা লসটা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে আমি দিব। ওকে, যেটা আমরা একটু আগেও বলেছি। ভেস্টিং কন্ডিশনস এর একটা এক্সাম্পল এখানে আছে যে এটার কিভাবে আলটিমেটলি ক্যালকুলেশনটা করতে হয়। আই বিলিভ আপনি যদি কোয়েশ্চেন গুলো একটু দেখেন, এত কমপ্লিকেটেড কোয়েশ্চেন আসলে আপনার নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, বাট স্টিল আপনি একটু গো থ্রু করে নিলে আপনার জন্য হয়তো বা আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকলো। বাট আমি আপনাকে যে কোয়েশ্চেন দুটো দেখাইছি, এই কোয়েশ্চেন দুটোই আসলে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আইএফআরএস 2 থেকে, শেয়ার বেস পেমেন্ট থেকে। বিশেষ করে আমি ক্যাশ সেটেল যেটা দেখালাম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার আপকামিং এক্সাম। সেক্ষেত্রে আমরা আলটিমেটলি ওই কোয়েশ্চেনটা একটু দেখে যাবো, 2018 এর একটা কোয়েশ্চেন। এন্টিটি হ্যাজ চয়েস, যেটা আমরা বললাম অপশনস, সেক্ষেত্রে যদি আপনার ক্যাশ অথবা ইকুইটি, যেটা কম্পাউন্ড ইনস্ট্রুমেন্টের কথা আমরা বলছিলাম। সো কম্পাউন্ড ইনস্ট্রুমেন্টের ইট সিমস লাইক আমরা একটু মনে হচ্ছে যে দ্রুত যাচ্ছি, বাট যেটা ইম্পর্টেন্ট ছিল সেটাতে আমরা টাইম অনেক বেশি নিয়ে আমরা কথাগুলো বলেছি, যেটা একটু লেস ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, সো দ্যাট উই অ্যাকচুয়ালি টেকনিক্যালি স্কিপড, বাট স্টিল আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের কানেক্ট করার জন্য যতটুকু নলেজ দরকার ততটুকু আমরা কথা বলেছি। ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, যেটা আমরা বললাম, সো শেয়ার বেস পেমেন্ট ইটস এ ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, বাট এখানে আমার ডেফার ট্যাক্স অ্যাসেটটা অ্যারেজ করবে কিনা, দ্যাট ডিপেন্ডস অন এটা কি ট্যাক্স ডিডাক্টেবল কিনা। মানে নট ট্যাক্স ডিডাক্টেবল হইলে তাহলে এটা আসবে না, ট্যাক্স ডিডাক্টেবল হলে তখন এটা
আসবে, এবং সেক্ষেত্রে আমার ইকুইটি সেটেলড জন্য কিভাবে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্যালকুলেট করব এন্ড ক্যাশ সেটেলড জন্য কিভাবে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্যালকুলেট করব, দ্যাট উই হ্যাভ অলরেডি ডিসকাসড। ওকে, এটা আলাদা করে আসলে আর বলার কিছু নাই, কেননা ডেফার্ড ট্যাক্সের ডিটেলস আমরা আইএস 12 এ ক্যালকুলেশন করেছিলাম। আহ, এখানে হচ্ছে ডিসক্লোজার, আপনি কি কি ডিসক্লোজার দিবেন, ফেয়ার ভ্যালু ডিসক্লোজার আপনি দিবেন, অ্যান্ড ফেয়ার ভ্যালু গুলো আপনি কিভাবে ক্যালকুলেট করেছেন অ্যাজ পার আইএফআরএস 13 সে কথাগুলো আপনি বলবেন। সো দ্যাটস দ্য পার্ট অফ আইএফআরএস 2। এখানে আসলে পাস্ট ইয়ার কোশ্চেনের লিঙ্ক পাচ্ছিলাম না আমরা, সো দ্যাটস ওয়াই we have obtained the question from past year. So that's the actually technically the, the 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 end of our main part of SBR. So hopefully Friday তে আমরা সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলবো, বাট সাস্টেনেবিলিটি ইটস অল অ্যাবাউট আমাদের আসলে ডিসকাশনের ব্যাপার, ক্যালকুলেশনের ওই জায়গায় কিছুই নেই, ইটস এ পার্ট অফ ডিসক্লোজার থিং। বাট স্টিল নতুন স্ট্যান্ডার্ড আইএফআরএস S1 S2 যতটুকু আমাদের এসবিআর সিলেবাসের জন্য অ্যাপ্লিকেবল, so we will try to cover, and we'll try to actually complete the sustainability part on Friday, and then Saturday will be the closing session of our SBR session. And hopefully এরপরে আমরা যেটা বলেছি যে will be available for question answering sessions. If you guys have any problem, any solution that you need, uh, either it's from mock exam, either it's from your past year questions, feel free to reach out to me. Yeah, Tanjim. স্যার একটা কোশ্চেন, স্যার আমাদের যে কি বলে স্যার স্টাডি হাবে যে স্যার একটা ক্যাশ ফ্লো এর পার্ট আছে স্যার, ওইটা কি আমরা করছিলাম স্যার? ক্যাশ ফ্লোর পার্ট বলতে ভাই? স্যার ক্যাশ ফ্লো এর একটা সেকশন আমি মনে হয় দেখছিলাম। আচ্ছা, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যেটা, হ্যাঁ। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা আসলে আহ, এটা আপনার এফআর এ যতটুকু আমরা দেখে আসছি, হ্যাঁ, এই ইনডিরেক্ট মেথডটা, সো এইটার বাইরে আসলে ওইরকম ভাবে নাই, বাট স্টিল, এবং এটা রিসেন্টলি আসলে আসেও নাই ওইরকম ভাবে, মানে নট ফ্রিকুয়েন্টলি। ইভেন আমরা যদি একটু দেখি আমাদের আহ, কি বলে ম্যাপিংটা, আমি আপনাদের কিন্তু দিয়েছি, রাইট? হ্যাঁ সো একটু জাস্ট দেখি যদি আমার এখানে ইট সিমস, ইভেন আমি লিস্টেও কি দিছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনাকে করার জন্য? নট রিয়েলি। একটু জাস্ট দেখি যদি থাকে তাহলে এটা স্যাটারডেতে আমি একটু করাই দিব, মানে স্যাটারডে যেহেতু আমাদের একটা মানে ক্লোজিং সেশন বলছি আমরা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটু করাই দিব, এই কোশ্চেনটা করাই দিব তাহলে আমি। ওকে। হ্যাঁ স্যার, আমার এইটাই মনে হচ্ছিল, আর স্যার আমি কোশ্চেন পেপার খুলছিলাম তো স্যার, হ্যাঁ তো আমার মনে হচ্ছিল আমি রিসেন্ট ইয়ারে একটা দেখছিলাম। হ্যাঁ, সো এটা একটু আমাকে মনে করাই দিয়েন তাহলে। এটা আচ্ছা, এটা আমরা স্যাটারডেতে না করে তাহলে ফ্রাইডেতেই করি, তাহলে ফ্রাইডেতে আমরা এই পার্টটা শেষ করি, হ্যাঁ। তাহলে স্যার আমরা ফ্রাইডেতে ক্যাশ ফ্লোটা করছি। হ্যাঁ, ফ্রাইডেতে এটা করি, আর স্যাটারডেতে আমরা সাস্টেনেবিলিটি, বিকজ সাস্টেনেবিলিটি দ্যাট ওন্ট টেক মাচ টাইম, আচ্ছা। সেক্ষেত্রে আমরা সাস্টেনেবিলিটি করে দেন হচ্ছে আমরা হয়তো বা যদি ফার্দার এই যে যেগুলো আমার আইফআরএস ফর এসএমই, তারপর হচ্ছে আইসিও, মানে ইনিশিয়াল কয়েন অফারিং, হ্যাঁ, এগুলো হয়তো বা আমরা একটু কথা বলবো। এটা তো আমি বলেছি আপনাদের বাসায় একটু দেখে নিতে অ্যানালাইসিসটা, এটা আসলে দেখানোর আহ, কিছু নাই, রেশিও অ্যানালাইসিস যেটা। স্যার হ্যাঁ, তানজিম, হ্যালো, হ্যালো, আপনার কথাটা আসে নাই।
ওকে, আমরা শেষ করছি। তানজিমের নেটওয়ার্কের প্রবলেম হয়েছে। সো দ্যাটস অল ফর টুডে। সো টুমোরো হোপফুলি তানজিম ইজ ব্যাক। তানজিম, আর ইউ দেয়ার? হ্যাঁ, স্যার আরেকটা জিনিস, স্যার যেটা বলতেছিলাম স্যার, আমাদের কি কোনো আলাদা স্পেশাল মক আছে স্যার, মানে আপনার বানানো বা? ইউজুয়ালি আসলে এই এসএসসি এর যে মকটা হয় এরপর থেকে আমরা বেসিক্যালি আলাদা করে আর মকটা ওইরকম ভাবে প্রিপেয়ার করি না, বিকজ এসএসসি নিজে আসলে মকটা দেয়। বাট স্টিল হ্যাঁ হ্যাঁ স্যার, এরপরেও এটা তো এরপরেও আমার কাছে প্রিভিয়াস যে একটা মক আছে, আমি একটু আপনাকে দিয়ে রাখছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ, স্যার ওটা কি আনসার সহ আছে? আনসার সহই আছে, আমি দিয়ে রাখছি। এটা লাস্ট সেশনের, বাট আমি দিয়ে রাখছি। কাপ্লানের একটা মক আছে আমার কাছে। তার মানে আপনার কি মনে হয় ওইটা মানে এক্সট্রা কোনো হেল্প হবে না? আহ, আপনার সব থেকে হেল্প হবে আমি আপনাকে যে লিস্টগুলো দিছি, এবং আপনি ওই প্র্যাকটিস কোয়েশ্চেন গুলা করবেন, এবং এসএসসি এর যে মকটা অলরেডি আছে অ্যাভেলেবেল, এবং আরেকটা মক আপনারা পাবেন ঠিক মোস্ট প্রবাবলি এখন পেতে পারেন। সো ওইটার অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, যে মকটা আছে অলরেডি, ইন্টারিম মক যেটা, রাইট? ইন্টারিম মক তো মানে প্রি প্রি অ্যাসেসমেন্ট মক যেটা। সো এইটা করেন। পাশাপাশি কাপ্তানের যে মকটা আছে ওইটাও হেল্প করবে। মানে আপনি যে কোশ্চেনই করেন, বাট এক্সাক্ট কোশ্চেন তো আর আসবে না, এটা তো আপনি আরো ভালো জানেন। সো আপনাকে সব থেকে বেশি হেল্প করবে আসলে এসএসসি এর যেই সিবি প্র্যাকটিস প্ল্যাটফর্মের রিসোর্সটা আছে সেটা। ওকে তানজিম, তানজিমুল হক। ওকে, আমরা শেষ করছি তাহলে তানজিম। থ্যাংক ইউ।